হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি জ্যামিতির আলোচনা করব। তো দেখো, প্রথমত আমরা এই জ্যামিতিটা সলভ করব। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই প্রমাণ করতে হবে যে এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো দেখো, এখানে প্রথমত তোমাকে একটা ত্রিভুজের কথা বলছে। তো আমরা প্রথমত একটা ত্রিভুজ এঁকে ফেলবো। দেখো দেখো একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এবিসি। তাহলে এ বি সি। এখন আমাকে যা বলছে, এবি ও এসি এর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, মানে এবি এর মধ্যবিন্দু কত এক্স আর এসি এর মধ্যবিন্দু কত ওয়াই। দেখো এবি এর মধ্যবিন্দু কত, এই যে দেখো এবি বাহুর মধ্যবিন্দু হইল এক্স, আর এই যে দেখো এসি এর মধ্যবিন্দু কত বলো তো, এসি এর মধ্যবিন্দু হইল ওয়াই। এখন দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলছে এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল। আচ্ছা, এ এক্স ওয়াই এটা কি একটা ত্রিভুজ না? এই এ এক্স ওয়াই পাইতে হলে আমাকে কি করতে হবে? আমাকে এই এক্স ওয়াই যোগ করে দিতে হবে। যোগ করে দিলেই আমি কি পাবো বলো তো? এ এক্স ওয়াই পাবো। আচ্ছা, এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল আর কি প্রমাণ করতে বলছে? 1/4 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো এবিসি তো আছেই, ব্যাস, তাহলে তো আমি পেয়ে গেলাম। এখন দেখো ভাইয়া, এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য তোমাকে অঙ্কন আঁকা লাগবে। অঙ্কন কি বলতো? অঙ্কন হইল এই যে দেখো, বি কমা ওয়াই যোগ করি। এই যে বি কমা ওয়াই কি করি? যোগ করি। ওকে, বি কমা ওয়াই যোগ করলাম। দেখো বন্ধুরা, আমি জাস্ট তোমাদেরকে প্রমাণটা করাই দিই। বিশেষ নির্বাচন, অঙ্কন এগুলো আর আমি লিখলাম না। হ্যাঁ, যেহেতু আমাকে এক পর্বে অনেকগুলো জ্যামিতি করাইতে হবে, সো আমি বিশেষ নির্বাচন আর অঙ্কনটা লিখলাম না, আমি জাস্ট তোমাদেরকে প্রমাণটা বোঝাই দিতেছি। তো দেখো প্রমাণটা। আচ্ছা, প্রমাণ বোঝানোর আগে আমি তোমাদেরকে হালকা একটু বেসিক নিয়ে আলোচনা করি, তাইলে তোমাদের এই জ্যামিতিটা বুঝতে একটু সহজ হবে। আচ্ছা দেখো, এই যে আমি একটা কি আঁকলাম? ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজটার নাম আমি দিলাম এ বি সি, মনে করো এবিসি নাম দিলাম। এখন এই শীর্ষবিন্দু থেকে এই যে বিপরীত বাহু দেখতেছো, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে বিসি, এই বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, বিপরীত বাহুর একদম মধ্যবিন্দুতে, এই মধ্যবিন্দুটার নাম দিই আমি ডি। তো মধ্যবিন্দুতে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমি যদি কোনো রেখা অঙ্কন করি, আমি যদি কোনো কি অঙ্কন করি বলো তো? এই যে রেখা অঙ্কন করি, তাহলে এটাকে বলা হয় এডি মধ্যমা। কি মধ্যমা বলা হয় বলো তো? এডি মধ্যমা। মনে রাখবা, তুমি যখন একটা মধ্যমা আঁকবা, একটা ত্রিভুজের কি আঁকবা? মধ্যমা আঁকবা, তখন ওই ত্রিভুজটা সমান দুইটা অংশে বিভক্ত হবে। ওই ত্রিভুজটা কি বলো তো? সমান দুইটা অংশে বিভক্ত হবে। তার মানে এ বি ডি এর ক্ষেত্রফল যা হবে, এ ডি সি এর ক্ষেত্রফল তাই হবে। হয়তো চোখ দিয়ে মনে হবে না যে এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল হয়তো বা সমান না, কিন্তু আসলে সত্যি কথা বলতেছি, তোমরা হয়তো প্রমাণ করেও দেখতে পারো, এইটুকুর ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল কি হবে বলো তো? সমান হবে। তাইলে বলো তো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল কি? সমান। তাইলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর কি হবে বলো তো? এ বি ডি এর ক্ষেত্রফল সমান হবে কি বলো তো? ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল। সরি, এখানে কোন চিহ্ন? ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ চিহ্ন হবে। ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল এই দুটা সমান হবে। এখন এই জিনিসটা থেকে আমি তোমাদেরকে কিছু একটা মানে ব্যাপার বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, আচ্ছা বলো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা যোগ করলে কত হয় বলো তো? এখানে দেখো, এই দুইটা যোগ করলে কত হয়? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল, এই দুইটাকে যোগ করলে, এইটা আর এটাকে যোগ করলে কি পুরাটা হয় না? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হয় না? এখন দেখো, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে এ বি ডি আছে, আমি এ বি ডি লিখলাম। বলো তো, এই এডিসির জায়গায় কত লিখতে পারি? এডিসির জায়গায় কি আমি ত্রিভুজ এবিডি লিখতে পারি? ত্রিভুজ এ বি ডি লিখতে পারি। আর এই পাশে কত আছে বলো তো? এ বি সি। তো দেখো এইখানে বলো তো, এবিডি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল কত হয়? দুইটা এবিডি এর ক্ষেত্রফল। আর এই পাশে কত আছে বলো তো? এই পাশে আছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এই টুটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? এই টুটা ওই পাশে গেলে হাফ হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ অফ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল।
তার মানে এখান থেকে আমি যা বুঝলাম, এই লাইনটা থেকে আমি যা বুঝতেছি তা হইল যে তুমি কোনো একটা ত্রিভুজের মধ্যে যদি তুমি একটা মধ্যমা পাও, আর ওই মধ্যমাটা যেই দুইটা ত্রিভুজকে মানে পুরো ত্রিভুজকে যেই দুইটা অংশে বিভক্ত করবে, এবিডি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই দেখো যে কোনো একটা ত্রিভুজ মানে এবিডি এর ক্ষেত্রফল কত হবে বলো তো? পুরো ত্রিভুজটার অর্ধেক হবে। এই যে দেখো এবিসি এর কি হবে বলো তো? অর্ধেক হবে। মানে এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? পুরা এবিসি ত্রিভুজের অর্ধেক হবে। সেটা কিন্তু এই যে দেখো এখানে কিন্তু ভাইয়া আমি কিন্তু সুন্দর করে প্রমাণ করে তোমাদের দেখায় দিলাম। বা তোমাদের যদি মন চায় যে ভাইয়া তাহলে কি এডিসি ত্রিভুজ এডিসি এডিসি এর ক্ষেত্রফল কি হবে? পুরাটার অর্ধেক হবে? হ্যাঁ ভাইয়া এইটার পুরাটার অর্ধেক হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার মানে বেসিক ব্যাপার এটাই যে কোনো একটা ত্রিভুজের তুমি যদি মধ্যমা আঁকো তাইলে যেই দুইটা ত্রিভুজ পাওয়া যাবে সেই একটা ত্রিভুজ পুরা ত্রিভুজের কি হবে? অর্ধেক হবে। মানে বড় ত্রিভুজের কি হবে? অর্ধেক হবে। এই বেসিকটার উপরে ভিত্তি করেই আমরা এই জ্যামিতিটা এখন করব। তাহলে দেখো তো বন্ধুরা এখানে এ বি ওয়াই এর মধ্যমা কত? এক্স ওয়াই। তাহলে ত্রিভুজ এ বি ওয়াই এর মধ্যমা, তাহলে দেখো এ বি ওয়াই এর মধ্যমা যদি এক্স ওয়াই হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই মধ্যমাটা এই এ বি ওয়াই ত্রিভুজটাকে দুইটা অংশে বিভক্ত করছে। একটা অংশ এইটা এ এক্স ওয়াই, আর একটা কত বলো তো? বি এক্স ওয়াই। তাহলে আমি কি লিখতে পারি? এ এক্স ওয়াই কি এই পুরা ত্রিভুজটার কি? অর্ধেক হবে। এটা লিখতে পারবো এই যে এই সূত্র অনুযায়ী। তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো তো? পুরা ত্রিভুজটার অর্ধেক। সম্পূর্ণ ত্রিভুজটা কত বলো তো? ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল। তাহলে দেখো ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল কত হবে? এই পুরা এ বি ওয়াই ত্রিভুজের অর্ধেক। তাহলে অর্ধেক ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল, এই এ বি ওয়াই এর অর্ধেক হবে এটা। তাহলে আমরা এটা বুঝলাম। এখন দেখো জাস্ট এইটুকু বেসিকের উপর ভিত্তি করে এখন আমি আরেকটা অংশ করলেই জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা বলো তো এই পুরা এবিসি ত্রিভুজের মধ্যে তাকায় দেখো, এবিসি ত্রিভুজের মধ্যে বিওয়াইটি কি বলো তো? মধ্যমা না? এই যে দেখো এ বি সি এর মধ্যে এই বিওয়াইটা কি? মধ্যমা। এই বিওয়াইটা হলো মধ্যমা। তাইলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এবিসি এর মধ্যমা কত বলো তো? মধ্যমা দেখতেই পাচ্ছ কত বলো তো? বিওয়াই। তাহলে মধ্যমা হইলো বিওয়াই। তাহলে যেহেতু এটা মধ্যমা বিওয়াই, এখন মধ্যমা বিওয়াই হওয়াতে এই দিক তাকায় দেখো একটু, আমি তোমাদের একটু ওই চিত্রতে যদি একটু দেখতে সমস্যা হয় তাহলে আমি এখানে দেখাচ্ছি এ বি সি। তাহলে এই যে দেখো মধ্যমা এটা না? বিওয়াই। তাহলে মধ্যমা বিওয়াই আঁকাতে এই পুরা ত্রিভুজটা কি দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে না? একটা কত? এ বি ওয়াই আর একটা কত? বিওয়াই সি। তো এই এ বি ওয়াইটা কি হবে বলো তো? এই পুরা ত্রিভুজটার কি হবে? অর্ধেক হবে। ওই যে আমরা মধ্যমার কনসেপ্ট থেকে পাইছিলাম যে মধ্যমা যদি আঁকা হয় তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? পুরাটার অর্ধেক হবে। তাইলে আমরা লিখতে পারি কি? ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত হবে? এ বি ওয়াই এর ক্ষেত্রফল কত হবে? পুরাটার অর্ধেক হবে। তাহলে অর্ধেক পুরাটা কত বলো তো? এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এখন দেখো বন্ধুরা এইটাকে তুমি নাম দিতে পারো 1 নাম্বার সমীকরণ, আর এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ নাম দিতে পারো। এখন দেখো 1 নং এর দিকে একটু তাকাইলেই দেখতে পারবা 1 নং এ কত আছে? এ বি ওয়াই এর ক্ষেত্রফল আছে, দেখতে পাচ্ছ? ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল। এখানে কিন্তু আমরা এ বি ওয়াই এর ক্ষেত্রফল বের করছি, খেয়াল করছো তোমরা? এ বি ওয়াই এর ক্ষেত্রফল কিন্তু আমি বের করছি, এই যে এইটা। তাহলে এ বি ওয়াই এর ক্ষেত্রফল, এ বি ওয়াই এর ক্ষেত্রফলের এই মানটা আমরা 1 নং এ বসায় দেই। এই যে এতটুকুর জায়গায় এইটার মানটা বসায় দেই, তাইলে দেখবা প্রমাণটা হয়ে যাবে। তাইলে আমরা 1 নং এ ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল মান বসিয়ে পাই, মান বসিয়ে। তো দেখো 1 নং এ যেহেতু মান বসাবো তাহলে 1 নংটা তুলে ফেলি। ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল এই যে একটা হাফ আছে, হাফ লিখবো, ইন্টু এতটুকুর মান কত বলো তো? এ বি ওয়াই এর মান এই যে এতটুকু, হাফ
ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ওকে, তাহলে এখন দেখো ফিনিশিং, আমাদের ম্যাথটা জ্যামিতিটা প্রায় শেষ। সুতরাং ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল হাফ আর হাফ গুণ করলে কত হয় বলো তো? 1/4 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ যেটা চাইছে, ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। AXY এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, যেটা চাইছে সেটা চলে আসছে। তো বন্ধুরা আমার মনে হয় তোমরা এই জ্যামিতিটা খুব ভালো করে বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে পরবর্তীতে পরের জ্যামিতিটা দেখাচ্ছি। দেখো তো, দেখো বন্ধুরা, চিত্রে ABCD একটি ট্রাপিজিয়াম এবং এর AB ও CD বাহুদ্বয় সমান্তরাল বলছে ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করো। মানে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে নির্ণয় করতে হয়, একটা ট্রাপিজিয়ামের নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিভাবে আসে সেটা এখন তোমরা এই জ্যামিতিটার মাধ্যমে বুঝতে পারবা। তো যেহেতু প্রথমেই তোমাকে একটা ট্রাপিজিয়ামের কথা বলছে, ABCD একটা ট্রাপিজিয়াম, তো আমি একটা ট্রাপিজিয়াম এঁকে ফেলি। তো দেখো ট্রাপিজিয়ামটা আমি আঁকতেছি। দেখো একটা ট্রাপিজিয়াম এঁকে ফেললাম। এই ট্রাপিজিয়ামটার নাম দিই আমি ABCD। আসলে ABCD এটা ওইখানেই দিতে বলছে, একটা ট্রাপিজিয়াম। এখন দেখো এই জ্যামিতিটা তোমরা কিভাবে করবা সেটা আগে বলি। তোমাদেরকে বলছে কিন্তু AB ও CD এই দুইটা কিন্তু সমান্তরাল বলছে। এই যে দেখো AB আর CD কি বলছে বলো তো? সমান্তরাল। এই যে দেখো AB আর CD কিন্তু আমার চিত্রের মধ্যে তাকায় দেখো দুইটা কিন্তু অলমোস্ট মানে সমান্তরালই আছে। এখন আমি এই জ্যামিতিটা করার জন্য একটু অঙ্কন এঁকে নেব। অঙ্কন কি আঁকবো বলো তো? অঙ্কন আঁকবো হলো এই যে দেখো, এই যে সি বিন্দু থেকে আমি CN লম্ব আঁকি। দেখো CN লম্ব আঁকলাম। এখন এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো যে এই যে ডিটাকে বর্ধিত করতে হবে, এই ডিটাকে বর্ধিত করতে হবে, বর্ধিত করে এই যে দেখো এ বিন্দু থেকে আরেকটা লম্ব আঁকতে হবে। হ্যাঁ, যা এ বিন্দুতে এসে মিলিত হইল। ব্যাস, তাইলে আমি কি করলাম বলতো? এই সি বিন্দু থেকে CN লম্ব আঁকলাম আর ডি কে বর্ধিত করলাম এবং এ বিন্দু থেকে AM লম্ব আঁকলাম। এই যে এগুলো মনে করো লম্ব, এখানে লম্ব, তুমি ইচ্ছা করলে 90 ডিগ্রি দেখাইতে পারো, এখানেও চাইলে তুমি 90 ডিগ্রি দেখাইতে পারো। যাই হোক, তারপরে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হলো এই যে দেখো A, C যোগ করে দিতে হবে। A, C আমি যোগ করে দিই, এটা আমার প্রমাণের একটা অংশ, মানে অঙ্কন। তাহলে আমি A, C যোগ করে দিলাম। এখন দেখো আমি কিভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করি সেটা তোমরা এখন দেখতে পাবা। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি আরেকটা কথা বলে নেই, সেটা হলো যে ভাইয়া দেখো এই যে দেখো সি বিন্দু থেকে যেহেতু CD আর AB কি সমান্তরাল ছিল, এই যে CD আর AB সমান্তরাল ছিল, তাহলে সি বিন্দু থেকে তুমি যদি একটা লম্ব আঁকো CN আর এ বিন্দু থেকে এটাও কি বলতো লম্ব AM, তাহলে এই দুইটা লম্ব পরস্পর কি হবে বলতো? সমান হবে। এটা আমরা ফিগার থেকে দেখতে পাইতেছি। বা দুইটা বাহু যেহেতু সমান্তরাল ছিল আর এই সমান্তরাল বাহুটাকে তুমি বর্ধিত করে দিছো আর এখান থেকে তুমি লম্ব আঁকছো, আর এখানে দেখো সি বিন্দু থেকে এটাও কি তুমি লম্ব আঁকছো, সো এই দুইটা লম্ব পরস্পর কি হবে? সমান হবে। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি CN ইকুয়াল টু কত লিখতে পারি? CN ইকুয়াল টু AM। এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে CN আর AM সমান, কারণ এটা যদি মাথায় না রাখো তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে। এখন দেখো আমি প্রমাণটা করার জন্য তোমাদেরকে আগে একটু দেখো, তোমরা সবাই এই ত্রিভুজটা অবশ্যই দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু সবাই এই যে ABC ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ABC ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বের করব। তো দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। কথা হলো তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে ভাইয়া ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, আপনি ত্রিভুজের ক্ষেত্রফল কেন বের করতেছেন? দেখো ভাই এই যে কালার করা ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর এই যে ADC এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তারপরে এই দুইটাকে যদি আমি যোগ করে দেই তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমি তাই করতেছি। দেখো প্রথমে আমি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা আমি বের করি। ABC এর ক্ষেত্রফল কত বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই ত্রিভুজটার দিকে তাকায়, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? ভূমি হলো AB। তাহলে ভূমি AB, উচ্চতা কত বলো তো? এখানে উচ্চতা
এই ত্রিভুজটার মধ্যে তাকায় দেখো, এই যে 90 ডিগ্রি আঁকলাম লম্ব, এটাই কি উচ্চতা, তার মানে সিএনটা হইলো উচ্চতা। তো সিএনটা হইলো উচ্চতা, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে ওকে রেখে দিলাম। এতটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন দেখো আমি কার ক্ষেত্রফল বের করব, এখন আমি বের করব এই যে এডিসি এর ক্ষেত্রফল বের করব। তো এডিসিটাকে একটু কালার করে দেই, অন্য কালার করতেছি দেখো। তো দেখো এডিসি এর ক্ষেত্রফল বের করি। তার আগে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট বুঝাই দেই, এই জিনিসটা তোমাদের একটু বোঝানো লাগবে, নাইলে তোমরা অনেক সময় দেখা যায় যে জিনিসটা বোঝো না। আচ্ছা, কেউ যদি তোমাকে বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে, এই ত্রিভুজটার নাম মনে করো এপিডি, কথার কথা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি তোমাকে কেউ বের করতে বলে, সাপোজ কথার কথা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বললো, তো এখন তুমি হয়তো চিন্তা করবা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি হলো হাফ, এভাবে লিখবা হাফ ইন্টু ভূমি হলো পিডি, আর উচ্চতা কোথায়? দেখো ভাই, এই ত্রিভুজটার উচ্চতা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি একটু অঙ্কন এঁকে নাও, অঙ্কন এঁকে নাও, এই যে এটাকে মনে করো এরকম অঙ্কন এঁকে নিলা, এটাই তো উচ্চতা। দেখো ভাইয়া, এই অঙ্কনটা কিন্তু এই যে লম্বটা, এই লম্বটা দেখতে পাচ্ছ, এই লম্বটা কিন্তু ভাইয়া এই ত্রিভুজের কোনো বাহু না। তারপরেও তুমি এই লম্বটা যদি এঁকে নাও, এই লম্বটা যদি আঁকো, তাহলে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবা। তাহলে লম্বটা কত বলো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত বলো তো, এসি। তাইলে তোমরা এটা কখনোই ভয় পাবা না যে এপিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো পিডি আর উচ্চতা হলো এসি। এসি তো ত্রিভুজের কোনো বাহু না, তার মানে কি এসি ইউজ করা যাবে? হ্যাঁ, এসি ইউজ করা যাবে। এসি এই ত্রিভুজের উচ্চতা হিসেবেই কাউন্ট হবে, তার মানে এপিডি এর উচ্চতা কত, এসি। তাহলে আমরা এইভাবে ইচ্ছা করলে বের করতে পারবো। এখন আমি এই বিষয়টা কেন দেখাইলাম, এই বিষয়টা দেখাইতেছি। দেখো এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এডিসি, এই ত্রিভুজটার মধ্যে যদি তুমি তাকাও, তাহলে এই ত্রিভুজের দেখো ভূমি কত, ভূমি হইল ডিসি, এই যে এতটুকু হইল ভূমি, এই যে এতটুকু ত্রিভুজের কথা বলতেছি, এডিসি ত্রিভুজের কথা বলতেছি, তাহলে এটা হলো ভূমি। আর উচ্চতা কত বলো তো, উচ্চতা কিন্তু এই যে এম, কারণ এই ত্রিভুজের ভিতরে কিন্তু তুমি কোনো উচ্চতা দেখতে পাচ্ছ না, এই ত্রিভুজের ভিতরে তুমি কোনো উচ্চতা দেখতে পারতেছো না, কিন্তু এই যে একটু বাহিরে তাকাও, এম, এটাই কিন্তু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কোনটা হবে বলো তো, এম হবে। তাহলে আমি তাই করব। আমি এখন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে বলো তো, হাফ ইন্টু, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত বলো তো, সিডি। উচ্চতা কত বলো তো, উচ্চতা হইল এম, তাহলে উচ্চতা হইল এম। এটা 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ এখানেও দিতে পারো, বা আমি আরেকটা লাইন একটু বাড়াবো, কারণ এখন বাড়াইলে পরবর্তীতে আর আমার ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে দেখো এটা কত বলো তো, হাফ ইন্টু সিডি ইন্টু এই এমটার জায়গায় কত লিখতে পারো ভাইয়া তুমি বলো তো, এই যে এম আর সিএন কি সমান না, এম আর সিএন কিন্তু সমান ছিল, আমি প্রথমেই দেখাইছিলাম এম আর সিএন সমান। তাহলে এই এম এর জায়গায় আমি কি লিখতে পারি, সিএন লিখতে পারি। তাহলে ভাইয়া এইখানে তুমি 2 নম্বর সমীকরণ না দিয়া এইখানে 2 নম্বর সমীকরণ দাও, তাহলে বেশি ভালো হবে। এখন তোমরা কি করবা, এখন তোমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করে দাও, তাইলেই তোমার প্রমাণটা হয়ে যাবে। 1 যোগ 2, দুইটা সমীকরণ যোগ করে দিলে কি হয় বলো তো, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, আর এই যে দেখো ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। তাইলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে দেখো বাম পক্ষ আর বাম পক্ষ যোগ করলাম, তারপরে কত হবে, ডান পক্ষ যোগ ডান পক্ষ, তাহলে এটা কত, হাফ ইন্টু এ বি ইন্টু কত, সিএন, তারপরে যোগ এই যে এটা দেখো হাফ কত বলো তো, সিডি ইন্টু কত বলো তো, সিএন। এখন তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে যদি আমি যোগ করি, এটার এটাকে যোগ করি, তার মানে এই যে এতটুকু অংশ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল, এই দুইটাকে যদি আমি যোগ করি, এইটা আর এই যে এইটা, এই দুইটাকে যদি যোগ করি, তাহলে পুরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের হয়, এ বি সি ডি এর ক্ষেত্রফল বের হয়। তাহলে সম্পূর্ণ কত বের হয় বলো তো, এটা হয় এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, এই দুইটা যোগ করলে সম্পূর্ণ ট্রাপিজিয়ামটা হয়। আর এখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো তো, এই যে দেখো এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, এখানে সিএন আছে, এখানেও সিএন আছে, তাহলে তুমি হাফ সিএন কমন নিতে পারো,
হাফ সিএন যদি কমন নাও তাহলে কত হয় বলো তো? হাফ সিএন কমন নিলে এখানে কত থাকে? এ বি। আর হাফ সিএন কমন নিলে এখানে কত থাকে? সিডি। এখন তুমি চাইলে এটাকে একটু সুন্দর করে লিখতে পারো যে হাফটা আগে লেখো, তারপরে এ বি আর প্লাস সিডিটাকে পরে লেখো, মানে এই দুটাকে পরে লেখো গুণ অবস্থায়, আর এই সিএনটাকে লাস্টে লেখো। তাইলে ভাইয়া এটাই কিন্তু আমার সেই, এই দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, এটাই আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, এটাই কি আনসার। তো বন্ধুরা দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা সাধারণত কি জানি বলো তো? জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হ্যাঁ দেখো এই যে এ বি আর এই যে সিডি, এই দুইটা কিন্তু সমান্তরাল বাহু, দেখো এই দুইটা সমান্তরাল বাহু, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হইছে ইন্টু কত বলো তো? উচ্চতা। এই যে সিএনটা কি একটা উচ্চতা না? সিএনটা একটা উচ্চতা। তো বন্ধুরা দেখছো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত সুন্দর করে বের হয়ে গেছে। সূত্রটা আসলে ট্রাপিজিয়ামের সূত্রটা কিন্তু এই কনসেপ্ট থেকেই আসছে। তো আমার মনে হয় তোমরা এই জ্যামিতিটা খুব ভালো করে বুঝছো। তো এখন দেখো পরবর্তীতে আমি আরেকটা জ্যামিতি শুরু করতেছি। তো বন্ধুরা দেখো কি বলছে এই জ্যামিতিটাতে, সামান্তরিক এ বি সি ডি এর অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র পি এ বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র পিসিডি এর ক্ষেত্রফল সমান সমান কত হবে? হাফ সামান্তরিকের ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল। মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ কত বলো তো? একটা ত্রিভুজ হইল তোমার এই যে পিএবি ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কত বলো তো? পিসিডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের যোগফল সমান সমান কত হবে? হাফ অফ সামান্তরিকের ক্ষেত্রফল, এটাই হবে হাফ অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। মানে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, এটাই তোমাকে বলছে। তো দেখো প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা এখন সামান্তরিকের কথা যেহেতু বলছে, তো আমরা এখন প্রথমে একটা সামান্তরিক এঁকে নিই। তো দেখতেই পাচ্ছ আমি একটা সামান্তরিক কিন্তু এঁকে ফেলছি। হ্যাঁ, সামান্তরিকটা নাম দেই এ বি সি ডি। এখন এই সামান্তরিকের অভ্যন্তরে মানে ভিতরে একটা পি একটা বিন্দু নিব। তো সামান্তরিকের ভিতরে পি একটা বিন্দু নেই, এই যে দেখো একটা সামান্তরিকের ভিতরে পি একটা বিন্দু নিলাম, তো এটা নাম দিলাম পি। এখন দেখো আমরা যা করব তা হলো যে দেখো আমাদের কি কি বলছে, কি কি লাগবে, আমার প্রমাণ করতে হবে যে পি এ বি এর ক্ষেত্রফল, মানে ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ পি এ বি তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না। তো আমি কি করব, এই যে দেখো পি এ বি ত্রিভুজটাকে ক্রিয়েট করি, মানে তৈরি করতেছি পি এ বি। এই যে দেখো পি এ বি কিন্তু এখন পেয়ে গেছি। আরেকটা ত্রিভুজের কথা বলছে পিসিডি। তো দেখো পিসিডি পিসিডি, তাহলে আমি কি করি, এই যে পি থেকে সি যোগ করে দেই। এই দেখো পি থেকে সি আর পিসিডি, তো এই যে পিসিডি। ওকে, তাহলে দেখো আমি পিসিডি ত্রিভুজটাও পেয়ে গেছি। এখন আমার কি লাগবে জানো? এখন আমার লাগবে হইল মানে একটু অঙ্কন আঁকা লাগবে, এটা প্রমাণের জন্য একটু অঙ্কন আঁকা লাগবে। অঙ্কনটা কি বলতো? এই যে এবি রেখা দেখতে পাচ্ছ, এবি এর একদম সমান্তরাল করে আমি একটা রেখা আঁকবো। এবি এর সমান্তরাল করে আমি একটা রেখা আঁকি, এই যে দেখো একদম যাতে পি বিন্দু দিয়ে যায়। ওকে, তাইলে আমি একটা রেখা আঁকলাম, পি বিন্দু দিয়ে একটা এবি এর সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। এই রেখাটার নাম দিতে পারো কি? এই রেখাটার নাম দাও এম এর নাম দাও, এম এর নাম দিলাম। এখন দেখো আমরা এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করি তোমরা একটু সবাই লক্ষ্য করো। সেটা হলো যে প্রথমত আমি তোমাদেরকে যেই জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হলো যে দেখো একটু এই ত্রিভুজটাকে একটু কালার করি। তো দেখো এইখানে প্রথমত আমি তোমাদেরকে দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে বলতো এই এম এন আর কি বলতো এ বি, এই দুইটা কি সমান্তরাল না? তো দেখো প্রমাণ লিখি, তাহলে দেখো এম এন সমান্তরাল কত বলতো? এম এন সমান্তরাল এ বি। ওকে, আচ্ছা বলতো এই যে সামান্তরিক যেহেতু প্রথমেই ছিল এবিসি, তাহলে কি বলতো এ এম আর এই যে বি এন এই দুইটা কি সমান্তরাল না? তাহলে আমি কি লিখতে পারি, এবং কি লিখতে পারি, এ এম সমান্তরাল কত বলতো? বি এন। তাহলে এই দুইটা সমান্তরাল। এখন দেখো আমি নিশ্চিন্তে বলে দিতে পারি যে এই দুইটা রেখা এম এন আর এবি যেহেতু সমান্তরাল, আর এখানে দেখো এ এম আর বি এন যেহেতু সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা যেহেতু সমান্তরাল, এইটুকু আর এইটুকু যেহেতু সমান্তরাল, তাহলে আমি নিশ্চিন্তে বলে দিতে পারি এ এম
এন বি একটা কি বলতো সামান্তরিক বলে দিতে পারি, কারণ আমরা যদি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে এটার সমান্তরাল, এই যে এম এন এ বি এর সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক বলতে পারি। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ এম এন বি একটি কি বলতো সামান্তরিক বলতে পারি। এখন দেখো এটা যেহেতু আমি সামান্তরিক বলে ফেলছি, এখন তোমাদেরকে একটা জ্যামিতি বুঝাইতে হবে, সেটা হলো যে একটা বেসিক কনসেপ্ট যদি না বোঝো, এই জ্যামিতিটা যদি না বোঝো তাইলে তোমরা এই জ্যামিতিটা করতে পারবা না। তাইলে তোমাদের যে বেসিকটা বোঝা লাগবে সেটা হলো, এই বেসিকটা বোঝার জন্য আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি তোমাদেরকে ছোট্ট করে দেখো, এই যে এ পি বি এই ত্রিভুজটাকে আমি এখানে কেটে নিয়ে আসি। এই দেখো এ পি বি, এটা কত বলো তো পি, এটা কত এ, আর এটা কত হয় বলো তো বি। এই যে পি এ বি এই ত্রিভুজটা নিয়ে আসলাম, আর এই সামান্তরিকটা আমি নিয়ে আসবো এখানে। সামান্তরিকটা এই যে দেখো, তাহলে সামান্তরিকটা কত বলো তো, এটা হলো এম, এটা এ, আর এটা বি, আর এটা হলো এন। ভাই এখন তোমরা দেখো আমি যেই বেসিকটা তোমাদের বোঝাতে চাচ্ছি, আচ্ছা বলো তো এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজটার ভূমি কত বলো তো, এই ভূমি হইল এ বি। আচ্ছা বলো তো এই সামান্তরিকটার ভূমি কত বলো তো, এ বি। তার মানে ত্রিভুজটার ভূমিও এ বি আর সামান্তরিকটার ভূমিও কত এ বি। তার মানে ত্রিভুজ আর সামান্তরিকের ভূমি কি একই না? তাহলে ত্রিভুজ আর সামান্তরিকের ভূমি একই হয়েছে, একটা কন্ডিশন মেনটেন করলো, এটা হলো একটা কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন দেখো, 2 নাম্বার কন্ডিশন, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত না? এ দেখো একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, মানে এম এন আর এ বি এই দুইটা রেখার মাঝখানে কি এ বিও অবস্থিত, আবার কি বলতো সামান্তরিকটাও অবস্থিত। মনে রাখবা এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে, যে দুইটা একটা ত্রিভুজ আর একটা সামান্তরিকের ভূমি যদি সেম হয়, ভূমি যদি সেম হয় এবং ওই ত্রিভুজ আর ওই সামান্তরিকটা যদি একই রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, একই রেখা যুগলের মধ্যে, এই যে এম এন আর এ বি এই রেখা যুগলের মধ্যে অবস্থিত, তাইলে মনে রাখবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো আমি এখন এই কথাটাই লিখে দিচ্ছি দেখো, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি ত্রিভুজ পি এ বি এর ভূমি কত বলতো এ বি, এবং এই সামান্তরিকটার নাম কি বলতো এ এম এন বি, এ এম এন বি সামান্তরিকের ভূমি কত বলতো, এই সামান্তরিকটা, এই যে এই সামান্তরিকটার ভূমি কত এ বি। তাহলে দুইটার ভূমি কি সেম, এবং এরা কি একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, এবং এরা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমি কি বলতে পারি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ পি এ বি এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ এ এম এন বি এর ক্ষেত্রফল, মানে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সামান্তরিকটা লিখলাম না, মানে এটাই একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক কে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। ওকে, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলে। এখন দেখো বন্ধুরা, এইটুক তো আমি জাস্ট তোমাদের বুঝাইলাম, এখন তোমাদের জাস্ট আমি একটু মুখে বলে দিব, তোমরা বুঝে নিবা। হ্যাঁ, এখন দেখো বলো তো এই যে ডিএম আর সিএন, এইটা এই ডিএম আর সিএন এই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল না? এই যে ডিএম আর সিএন এই দুইটা কি সমান্তরাল। আবার দেখো তো এই যে সিডি আর এমএন এই দুইটা কি পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি বলতে পারি এম ডি সি এন এটা একটা সামান্তরিক, তাহলে এটা একটা সামান্তরিক। এখন তোমরাই বলো এই যে ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এই ত্রিভুজটা ডিপিসি এই ত্রিভুজের ভূমি কত, ভূমি হইল ডিসি। আবার এই সামান্তরিকটার এই যে ডিএমএনসি এটার ভূমি কত ডিসি। তাহলে দুইটার ভূমি কি সেম, দুইটার ভূমি সেম। তাহলে দুইটার ভূমি যদি সেম হয় তাহলে আমি কি বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে অর্ধেক হবে। এই যে এই কনসেপ্ট অনুযায়ী, এই কনসেপ্ট অনুযায়ী তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি পিডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল
কত হবে হাফ অফ কত হবে এই যে ডি এম এন সি DMNC এর ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের অর্ধেক হবে, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন ভাইয়া তোমরা জাস্ট 1 আর 2 নং সমীকরণ যোগ করে দাও, তাইলে দেখবা তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে তোমার প্রমাণ খুব ইজিলি হয়ে যাবে। দেখো 1 যোগ 2, দুইটা সমীকরণ যোগ করে দাও, তাহলে এই যে দেখো বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে দাও, তাহলে সুতরাং আমি কি লিখতে পারি, ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল। তো দেখো বাম পক্ষ আর বাম পক্ষ যোগ করলাম, এখন ডান পক্ষ আর ডান পক্ষ যোগ করব। তো ডান পক্ষ যোগ করলে কত হয়, হাফ AMNB এর ক্ষেত্রফল। এই যে ডান পক্ষ যোগ করতেছি, প্লাস দেখো এখানে আমি এই জায়গায় আমি নিচে একটু লিখতেছি, দেখো হাফ DMNC এর ক্ষেত্রফল। ওকে, দেখো এখন এখানে তো এটা আছেই, এটা লিখবা ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল। বলতো এখানে আমি কি হাফ কমন নিতে পারি না? হাফ যদি কমন নেই তাহলে কত হয় বলতো, হাফ কমন নিলে এখানেও হাফ আছে, এখানেও কি এই যে প্লাস, এখানেও কি হাফ আছে, তাহলে হাফ কমন নিলে কত হয় বলতো, AMNB এর ক্ষেত্রফল। দেখো এইটুকুর ক্ষেত্রফল প্লাস কত হবে বলতো, একটু লেখাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখো DMNC এর ক্ষেত্রফল। ওকে, এখন দেখো লাস্ট ফিনিশিং, দেখো আমাদের এখনই প্রমাণটা হয়ে যাবে। সুতরাং আমি কি লিখতে পারি, ত্রিভুজ সুতরাং আমি কি লিখতে পারি, ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল হাফ। এখন দেখো এখানে তোমাকে বুঝতে হবে, সেটা হলো যে দেখো তো AMNB এর ক্ষেত্রফল মানে কি, AMNB এর ক্ষেত্রফল মানে কি, এই যে এতটুকু না, AMNB এর ক্ষেত্রফল এই যে এই সামান্তরিকটা, আর DMNC মানে কি, এই যে এতটুকু সামান্তরিক, তাহলে এতটুকু সামান্তরিক আর এই যে এতটুকু সামান্তরিক যদি যোগ করো তাহলে কি পুরা সামান্তরিকটা হয়। তাহলে আমি কি লিখতে পারি, ABCD এর ক্ষেত্রফল মানে পুরা এইটুকু সামান্তরিকের ক্ষেত্রফল। তো দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু কিছুই নেই। তাহলে দেখো আমাকে যা প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ PAB এর ক্ষেত্রফল প্লাস কি প্রমাণ করতে বলছিল, ত্রিভুজ PCD যেই কথা, PDC একই কথা, PDC এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত, হাফ অফ সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। তো আমি সামান্তরিক কথাটা লিখলাম না, ABCD মানেই তো সামান্তরিক, ABCD মানেই তো সামান্তরিক, তো ABCD এর ক্ষেত্রফল হাফ, ABCD এর ক্ষেত্রফল মানে হাফ সামান্তরিকের ক্ষেত্রফল, একই কথা। তো আমার মনে হয় তোমরা এই জ্যামিতিটা বুঝে গেছো। এখন দেখো পরবর্তীতে আমি আরেকটা জ্যামিতি দেখাচ্ছি। তো বন্ধুরা এখন দেখো এই জ্যামিতিটাতে কি বলছে, ত্রিভুজ ABCA BC ভূমির সমান্তরাল যে কোনো সরল রেখা, BC ভূমির যে কোনো সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ DBC এর ক্ষেত্রফল আর ত্রিভুজ EBC এর ক্ষেত্রফল এই দুটা কি হবে, সমান হবে। আবার দেখো এখানে হতো ত্রিভুজ ক্ষেত্র DBE এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্র CDE এর ক্ষেত্রফল সমান হবে। এটাই আমাকে এই দুইটা প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমত যেহেতু আমাকে বলছে এখানে একটা ত্রিভুজের কথা বলছে, সো আমি একটা ত্রিভুজ এঁকেই নেই। ত্রিভুজটা দেখো ত্রিভুজটা ABC। এখন আমাকে বলছে যে BC ভূমির সমান্তরাল, এই যে দেখো BCটা কি একটা ভূমি, ABCটা একটা ভূমি এই ত্রিভুজের, তো ভূমির সমান্তরাল যে কোনো একটা সরলরেখা, ধরো BC এর সমান্তরাল যে কোনো একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা আঁকলাম, এটা কি BC এর একদম সমান্তরাল হয়েছে না, এই যে BC এর সমান্তরাল রেখা আঁকলাম। বলছে এই রেখাটা AB কে D বিন্দুতে ছেদ করবে, দেখছো AB কে D বিন্দুতে ছেদ করলো। আবার এই সরলরেখাটা AC কে কোন বিন্দুতে ছেদ করছে, E বিন্দুতে ছেদ করছে, দেখছো। তাহলে এই যে দেখো সমান্তরাল সরলরেখা AB কে কোথায় বলো তো, এই যে দেখো D বিন্দুতে ছেদ করছে, আর AC কে কোন বিন্দুতে ছেদ করছে, E বিন্দুতে ছেদ করছে।
এই বিন্দুতে ছেদ করে, এই যে দেখতে পাচ্ছ। এখন দেখো প্রমাণ করতে হবে যে ডিবিসি এবং ডিবিসি এর ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফল সমান, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য একটু অঙ্কন এঁকে নিই। অঙ্কন আসলে না আঁকলেই নয়। এই যে দেখো অঙ্কনটা কি বি কমা ই যোগ করি, তারপরে কি বলতো সি কমা ডি যোগ করি, এই যে যোগ করে দিলাম। এখন দেখো যোগ করার পরে এখন আমরা তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নিই। এই অনুসিদ্ধান্তটা তোমরা এর আগের মানে একটু আগেই আমি বলছি, আবার বলতেছি। দেখো মনে রাখবা দুইটা ত্রিভুজের ভূমি যদি একই হয়, দুইটা ত্রিভুজের ভূমি যদি একই হয় আর তারা যদি একই রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, একই রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। যেমন আমি তোমাদেরকে একটু রাফে দেখাই জিনিসটা, আমি একটু তোমাদেরকে ছোট্ট করে এদিকে এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। তোমরা বিডিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেভাবে আছে আমি ওইভাবেই আঁকবো। এই যে দেখো বিডিসি, আচ্ছা বিডিসি দেখলা। এখন বলো তো এখানে তোমরা বিইসিও দেখতে পাচ্ছ, বিইসিটাকেও আমি আঁকি। এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুইটা ত্রিভুজের ভূমি কি সেম না? এই যে দেখো এই দুইটা ত্রিভুজের ভূমি কি সেম। এই যে দেখো ভূমি কত? বিসি। এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজেরও ভূমি কত? বিসি। তো দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু সেম। ওকে, এখন দেখো তো এই দুইটা ত্রিভুজ একই রেখা যুগলের মধ্যে অবস্থিত না? এই যে দেখো এই ত্রিভুজটা বিডিসি, এই ত্রিভুজটা, আর এই দেখো বিইসি, এই ত্রিভুজটা এই ডিই আর বিসি এর মাঝখানেই তো অবস্থিত। এই যে ডিই আর বিসি, ডিই আর বিসি এই দুইটার মাঝখানে কি এই দুইটা অবস্থিত না? এই যে বিডিসিটা এটা কি বলতো? এই মাঝখানে অবস্থিত, এই দুইটা রেখার মাঝখানে অবস্থিত। আবার এই দেখো বিইসিটা, এটাও কি বলতো? এটাও এই দুইটা রেখার মাঝখানে অবস্থিত। তাহলে কি দুইটা কন্ডিশনই ফিল আপ করলো, দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে। কিন্তু দেখো এক হইলো দুইটা ত্রিভুজের ভূমি কি হবে? ভূমি সেম হবে। এই দেখো এখানে ভূমি কত? বিসি, এখানে ভূমি কত? ভূমি বিসি। এটারও ভূমি বিসি, এটারও ভূমি বিসি। তার মানে এক নাম্বার কন্ডিশন স্যাটিসফাই, মানে এক নাম্বার কন্ডিশন ফিল আপ করে ফেলছে। এখন দেখো দুই নাম্বার কন্ডিশন কি? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই রেখা যুগলের, এই রেখা আর এই রেখা যুগলের মাঝখানে অবস্থিত। তাইলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তো বেসিক বোঝানো শেষ। এখন জাস্ট আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। তাহলে বলো তো ত্রিভুজ ডিবিসি ও ত্রিভুজ ইবিসি এর ভূমি একই, অর্থাৎ ভূমি কত বলতো? ভূমি হইল বিসি, অর্থাৎ ভূমি হইল বিসি। দুইটা ত্রিভুজের ভূমি কি বলতো? বিসি, এবং তারা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে বলতো দুইটা কন্ডিশনই ফিল আপ করছে, তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। সুতরাং ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্র, এই ত্রিভুজের ক্ষেত্র মানে ক্ষেত্রফল, ত্রিভুজ এত এর ক্ষেত্রফল সমান সমান কত হবে বলতো? ত্রিভুজ ইবিসি এর ক্ষেত্রফলের কি হবে বলতো? তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। একটু আগে আমি বুঝাইলাম কেন সমান হবে। তো হয়ে গেল আমার। এখন দেখো একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই যে দেখো একটা প্রমাণ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি। আরেকটা প্রমাণ দেখানোর জন্য এটাও তোমাদের একটু রাফেই দেখাইতে হবে। তো রাফে দেখাচ্ছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ বিডিই। আমি তোমাদেরকে একটু এখানে বিডিই ত্রিভুজটা এঁকে দেখাই। বিডিই, তাহলে দেখো বিডিই। ওকে, এখন দেখো তোমরা সিডিই, এটাও দেখতে পাচ্ছ। সিডিটাও এঁকে দেখাই। তো দেখো এই ত্রিভুজটার দিকে তাকাও। এই যে এই ত্রিভুজটার ভূমি কত? সিডি। আবার দেখো এই ত্রিভুজটার ভূমি কত? ডিই। আবার এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজটার ভূমি কত? ডিই। তার মানে দুইটার ভূমি কিন্তু সেম হইতেছে। এক নাম্বার কন্ডিশন ফিল আপ করতেছে। কিন্তু দেখো
যে এই ত্রিভুজের ভূমি ডিই, এই যে ডিই, আর এই ত্রিভুজের ভূমি কত ডিই। তার মানে এই দুইটা ত্রিভুজের এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ভূমি কিন্তু সেম হইল। আবার দেখো এই যে দেখো বিডিই, এই যে বিডিই এটা কি বলতো, এই রেখা বিসি আর ডিই আর বিসি এর এই রেখার যুগলের মাঝখানে অবস্থিত না? এই দেখো এই দুটার মাঝখানে অবস্থিত। আবার দেখো ডিইসি, ডিইসি এটাও কি বলতো, এই রেখা দুইটার মাঝখানে অবস্থিত। তার মানে তুমি কি বুঝতেছো যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। একটু আগে আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করছি সেম একই প্রসেস অ্যাপ্লাই করব এখন। তাইলে বলো তো আমি কি লিখব, ত্রিভুজ ডিবিই ও ত্রিভুজ সিডিই এর ভূমি কত বলো তো, ভূমি হইল ডিই। দেখতে পাচ্ছ তোমাদের একটু আগেই দেখালাম, এই যে এই ত্রিভুজটার ভূমি কত ডিই, আবার এই ত্রিভুজটার ভূমিও কত ডিই, দুইটার ভূমি কি একই। তাহলে দুইটারই এত এর ভূমি যথাক্রমে কত বলতো ডিই। এই ত্রিভুজেরও কি বলতো ভূমি কত ডিই, আবার এই ত্রিভুজটারও ভূমি কত ডিই, এবং তারা কি একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, ওকে। তাহলে তারা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে আমি ইজিলি বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান। সুতরাং ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল বা ক্ষেত্র বলতে পারো, সমান সমান কত হবে বলো তো, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান হবে। কারণ দুইটা কন্ডিশন যদি মানে, তাইলে কি দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে, তাইলে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সমান হয়। যেমন আমি আরেকবার একটু রিভিউ করতেছি, এই যে দেখো ত্রিভুজ বিডিসি এটার ভূমি কত বলো তো বিসি, আবার বিইসি এটার ভূমি কত বিসি। তার মানে দুইটা ত্রিভুজের ভূমি কি একই, এই যে ভূমি একই। আবার দেখো এই দুইটা ত্রিভুজ একই রেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে ডিই আর বিসি এই দুইটা রেখা যুগল, ডিই আর বিসি এর মাঝখানে কি এই দুইটা অবস্থিত না, বিডিসি, এই যে বিডিসি এটা কি এই রেখা আর এই রেখার মাঝখানে অবস্থিত, আবার বিইসি এটাও কি এই দুইটা রেখার মাঝখানেই অবস্থিত। তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। সেটাই তো আমি লিখছি, এই যে ডিবিসি আর ইবিসি এর ক্ষেত্রফল কি হবে, সমান হবে, এটা আমি লিখছি। এটা একটা প্রমাণ, এটা কি একটা প্রমাণ। তারপরে দেখো আরেকটা প্রমাণ কি বলছে, ডিবিই আর সিডিই এর ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই যে দেখাইলাম এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই ত্রিভুজের ভূমিটা কত ডিই, আবার এই ত্রিভুজের ভূমিটা কত ডিই। তাইলে দুইটার ভূমি কি সেম, আবার এই দুইটা ত্রিভুজ কি এই দুইটা রেখা যুগলের মধ্যে অবস্থিত, ডিই আর বিসি এই দুইটা রেখা যুগলের মাঝখানে এই দুইটা ত্রিভুজ অবস্থিত, আবার এই দুইটা ত্রিভুজও কি অবস্থিত। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে, সেটাই লিখছি। এটাই আমাকে প্রমাণ করতে বসে, তাহলে প্রমাণিত। তো বন্ধুরা আমার মনে হয় জ্যামিতিটা তোমরা খুব ভালো করে বুঝছো। এরপরে আমি দেখো আরেকটা জ্যামিতি দেখাচ্ছি। এবিসি ত্রিভুজের কোণ এ সমান সমান এক সমকোণ ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো দেখো এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো যে একটা ত্রিভুজের কথা বলছে, এবিসি একটা ত্রিভুজ, আর ওই ত্রিভুজটারই একটা কোণ কি বলছে বলো তো, এক সমকোণ। তার মানে যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয় তাহলে এটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন প্রথমত একটা কি আঁকবো, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। এই যে দেখো, তাহলে দেখো এটা হলো কত বলছে, কোণ এ এক সমকোণ বলছে, তাহলে অবশ্যই আমি এখানে কি দিব, এ দিব। তাহলে এটা কি এক সমকোণ, এই যে দেখো 90 ডিগ্রি। এখন আর যেহেতু এবিসি ত্রিভুজের কথা বলছে, এই পয়েন্টটা হলো এ, তাইলে বাকি এই দুইটা কি বলতো, এটা হইলো বি দাও আর এটা হইলো সি দাও, তাইলে এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এখন দেখো তারপরে কি বলছে, ডি
কি বলছে বলো তো, এসি এর উপরস্থ একটা বিন্দু। এই যে দেখো এসি এর উপরে ডি যে কোনো একটা বিন্দু, তাহলে এইখানেই দাও ডি। ভাই আমার মন চাইছে এখানে দিছি, তোমরা যদি চাও এখানে দিতে পারো, এখানে দিতে পারো, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। ফিক্সড করে বলে নাই যে ডি কোথায় হবে, বলছে এসি এর উপরে যে কোনো একটা বিন্দু ডি। ওকে, দিলাম। এখন তারপরে একটু তাকাইলেই দেখতে পারবা যেটা তোমাকে প্রমাণ করতে বলছে সেটা কত বলো তো, বিসি স্কোয়ার। দেখো তো ভাইয়া প্রমাণের মধ্যে বিসি আছে, হ্যাঁ বিসি বাহুটা আছে। আচ্ছা তারপরে কি আছে, এডি স্কোয়ার। দেখো তো এডি আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এডি আছে, এই যে এ থেকে ডি, এডি আছে। আচ্ছা তারপরে দেখো বিডি স্কোয়ার। দেখো তো প্রমাণের মধ্যে বিডি মানে চিত্রের মধ্যে বিডি আছে, না বিডি তো নাই। এই যে দেখো এইখান থেকে এইটুকুই কি, এই বি থেকে ডি যদি যোগ করে দিই তাহলে এটাই কি হবে বলো তো, বিডি হবে। ওকে, তাহলে আমরাও কিন্তু বিডিটা পেয়ে গেলাম, বিডি পেয়ে গেছি। তাহলে বিডি স্কোয়ার আছে। তারপরে দেখো তো এসি আছে, হ্যাঁ এসি আছে। তাইলে আমরা এখন সুন্দর করে এটা প্রমাণ করে ফেলবো। তো প্রমাণটা আমি লিখে ফেলছি। এখন দেখো প্রমাণ করার জন্য তোমরা প্রথমে একটু তাকায় দেখো, এই যে আমি প্রমাণটা কিভাবে করি দেখো, একদম সহজ একটা প্রমাণ, তোমরা খুব ভালো করে বুঝবা আশা করি। দেখো তো এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা কি এ বি ডি ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজের একটা কোণ কত, 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি ডি কি সমকোণী। যেহেতু এ বি ডি সমকোণী, কোন কোণটা 90 ডিগ্রি বলো তো, এই যে কোণ বি এ ডি, এটা কি বলো তো 90 ডিগ্রি। তোমরা কিন্তু সবাই জানো যে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয়, অতিভুজ হয়। এটা 90 ডিগ্রি, তাহলে অপোজিট বাহুটা অতিভুজ কি, বিডি। তাহলে আমরা এই ত্রিভুজ সমকোণ ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। পিথাগোরাসের সূত্র কি বলে, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাইলে অতিভুজ কত বলো তো, অতিভুজ হলো বিডি। অতিভুজ স্কয়ার সমান সমান কত বলো তো, ভূমি স্কয়ার। ভূমি কত, এডি, এর উপরে স্কয়ার। লম্ব স্কয়ার, লম্ব কত, লম্ব হলো এ বি, তাহলে লম্ব স্কয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র। এখন একটা ব্যাপার তোমরা একটু লক্ষ্য করো, সেটা হলো যে আমার লাগবে হলো এডি স্কয়ারের মানটা আমি বের করব। কার মান বের করব, এডি স্কয়ারের মানটা বের করব। তো এইখানে যা করবা তুমি তা হলো এই বিডি স্কয়ারটা আছে রাখলা। আচ্ছা বলো তো এই প্লাস এবি স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস এবি স্কয়ার হয়ে যাবে। আর এই পাশে কত আছে বলো তো, এডি স্কয়ার। তো এখন দেখো এডি স্কয়ার সমান সমান কত, এতটুকু। এডি স্কয়ার সমান এতটুকু, তাহলে আমি তাই লিখবো। সুতরাং এডি স্কয়ার সমান সমান কত লিখবো, এডি স্কয়ার সমান এই যে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এটা চাইলেই এতটুকু সমান এতটুকু না, তাহলে এতটুকু সমান এতটুকু লিখে দিলাম। এটা 1 নম্বর সমীকরণ। কয় নাম্বার বলো তো বন্ধুরা, এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন দেখো তাইলে আমার কিন্তু এডি স্কয়ারটা চলে আসছে, এডি স্কয়ারের মান পেয়ে গেছি। এখন আমার লাগবে হলো বিসি স্কয়ারের মান। কার মান লাগবে, বিসি স্কয়ারের মান। আচ্ছা বলো তো বিসি স্কয়ার আমি কোন ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র ফেললে পাবো, এই দেখো এ বি সি, এই পুরো ত্রিভুজের মধ্যে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমি বিসি স্কয়ার পেয়ে যাব। এই যে দেখো ত্রিভুজ এ বি সি সমকোণী, তাহলে এটা কত, এবিসি কি সমকোণী। সমকোণী হইলে সমকোণকে বি এ সি 90 ডিগ্রি, বি এ সি কোণটা কি বলো তো, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে বলো তো ভাইয়া এই যে বি এ সি এই কোণটা কি সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, আর এখন পুরা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, পুরা ত্রিভুজ নিয়ে কাজ করলে অতিভুজ কোনটা বলো তো, অতিভুজ হইল বিসি। তো অতিভুজ স্কয়ার বিসি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি কত, ভূমি হলো এসি, এই যে ভূমি হলো এসি, ভূমি হলো এসি। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব কত, লম্ব হইল এবি, তাহলে লম্ব এবি স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ নাম দাও। এখন দেখো তোমরা একটু তাকাইলে দেখবা 1 আর 2 নং সমীকরণ আমি যদি যোগ করে দেই তাহলে দেখবা প্রমাণটা হয়ে যাবে। তাহলে কি লিখবা, 1 আর 2 যোগ করে। হ্যাঁ, তাহলে দেখো 1 নং সমীকরণের বাম পক্ষ কত, এইটা। 2 নং সমীকরণের বাম পক্ষ কোনটা, এইটা। তাহলে বাম পক্ষ আর বাম পক্ষ যোগ করে দাও, তাহলে এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার ডান পক্ষ যোগ করে দাও, দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, আর এখানে কত, ডান পক্ষ প্লাস এই যে ডান পক্ষ এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ওকে, তাহলে এই যে দেখো ডান পক্ষ যোগ ডান পক্ষ, ডান পক্ষ আর ডান পক্ষ যোগ করলাম। এখন দেখো প্লাসের এবি স্কয়ার আর এই যে দেখো মাইনাসের এবি স্কয়ার কি হয়, কেটে যায়। তো কেটে যাওয়ার পরে সুতরাং এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এই যে দেখো বিডি স্কয়ার আর এই যে প্লাস কত
এসি স্কোয়ার। তোমাকে কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, তাহলে এটা কি বলো তো? প্রমাণিত। তো বন্ধুরা আমার মনে হয় যে এই জ্যামিতিটা খুব ভালো করেই বুঝা গেছো। এখন দেখো আমি তোমাদেরকে এরপরে আরেকটা জ্যামিতি দেখাচ্ছি। বন্ধুরা এখন আমি আরেকটা নতুন জ্যামিতি শুরু করতেছি, তার আগে বলে নিই এই জ্যামিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা 15 অধ্যায় থেকে যদি তোমাদের কোশ্চেন আসে, মানে এই পিথাগোরাস অধ্যায় থেকে যদি তোমার কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটা টিচারের সবচেয়ে পছন্দনীয় কোশ্চেন। এই কোশ্চেনটা মানে দেয় প্রায় তোমরা বোর্ড কোশ্চেন চেক করে দেখতে পারো, 15 অধ্যায় থেকে এই জ্যামিতিটা সবচেয়ে বেশি দেয়। তো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো মতো শেখার ট্রাই করো, তোমাদের ভালো হবে। দেখো কি বলছে এখানে, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিসি এর একটা অতিভুজ। আচ্ছা বলছে পি বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, তাহলে প্রমাণ করো যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু 2pa স্কোয়ার। তো প্রথমত দেখো এখানে কি বলছে, আমরা সাধারণ নির্বাচন পরে চিত্র আঁকি। এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা শর্ত যে ত্রিভুজকে স্যাটিসফাই করবে, মানে থাকবে যে ত্রিভুজের মধ্যে, সেটাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এখন আমি দেখো ফিগারটা আঁকতেছি। তো দেখো এখানে এটাই একটা এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই যে দেখো কোন বাহু দুইটা সমান, এই যে আমি একটু নাম দেই এ, এটাকে নাম দিলাম বি, আর এটা নাম দিলাম সি। এখন দেখো কোন দুইটা বাহু সমান, এবি আর এসি বাহু মনে করো সমান। যদিও বা এবিটা একটু ছোট মনে হইতেছে, ধরে নাও এবি আর এসি কি সমান। আচ্ছা এখন দেখো এবি আর এসি সমান, এবি সমান সমান কত বলো তো? এসি। আর এখানে তাকায় দেখো, এই যে দেখো এটা কত ডিগ্রি বলো তো? এটা হলো 90 ডিগ্রি। দেখো তাহলে এটা হলো 90 ডিগ্রি। এখন তারপরে কি বলছে? তারপরে বলছে, তার আগে আমি তোমাদেরকে আবার একটু ইন্ডিকেট করেই দেখায় দেই। এই যে এই বাহুটা আর এই যে এই বাহুটা, এই দুটা বাহু কি বলো তো? এবি আর এসি সমান, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা যাই হোক, তারপরে বলছে পি বলছে বিসি এর ওপর যে কোনো একটা বিন্দু। পি, এই দেখো এখানে নেই পিটা, পি বিসি এর ওপর যে কোনো একটা বিন্দু নিলাম। নেওয়ার পর এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে প্রমাণ করতে বলছে পিবি স্কয়ার। দেখো তো পিবি স্কয়ার আছে? হ্যাঁ এই যে পিবি আছে। আচ্ছা দেখো তো পিসি স্কয়ার আছে? পিসি স্কয়ার, হ্যাঁ এই যে দেখো পিসি স্কয়ার আছে, মানে পিসি আছে। আচ্ছা দেখো পিএ স্কয়ার আছে? চিত্রতে তুমি পিএ দেখতে পাচ্ছ কোনো বাহু পিএ? না, দেখতে পাচ্ছি না। তাইলে এই যে পি আর এ যোগ করে দাও, তাহলে পিএ হয়ে যাবে। ওকে, তাহলে পিএ পাইলাম। এখন আমাকে কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে। বন্ধুরা একটা কথা মনে রাখবা, সেটা হলো যে এটা প্রমাণ করার জন্য তোমাকে একটু অঙ্কন আঁকা লাগবে। আমি তো আর অঙ্কন এত কিছু লিখতেছি না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা জিনিসটা বুঝে নাও। দেখো পি বিন্দু থেকে এসি এর উপরে পিএফ লম্ব আঁকি, পিএফ লম্ব আঁকলাম। আবার পি বিন্দু থেকে এবি এর উপরে পিই লম্ব আঁকলাম, পিই লম্ব আঁকলাম। তো দেখো যেহেতু আমি লম্ব আঁকলাম, অবশ্যই আমাকে 90 ডিগ্রি সাইনটা দেখায় দেওয়া দরকার। এই যে 90 ডিগ্রি, আবার এই দিকেও একটু দেখায় দাও 90 ডিগ্রি। ওকে, এখন দেখো এখানেও এঁকেছি, তাহলে 90 ডিগ্রি দেখায় দাও, এখানেও একটু 90 ডিগ্রি দেখায় দাও। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস বোঝানোর পর তারপরে আমি জ্যামিতিটা শুরু করব। দেখো আমি যে বেসিক ব্যাপারটা তোমাদের বোঝাতে চাচ্ছি, ধরো এই একটা সমদ্বিবাহু তুমি ত্রিভুজ আঁকলা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। হ্যাঁ, আমি একটু নামই দেই এ বি সি। এই বাহুটা আর এই বাহুটা সমান। হ্যাঁ, আর এটা তো 90 ডিগ্রি। তোমরা একটা বেসিক হয়তো জানো, তারপর আমি আবার জানাই দিই যে সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুইটা বাহু সমান হয়, এই যে দেখো যেই দুইটা বাহু সমান হয়, সেই দুইটা বাহুর সাথে অপর বাহুটা, এই যে এই বাহুটা যে কোণ উৎপন্ন করে, সেই কোণ দুইটা কি হয়? সমান হয়। মানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলা কি হয়? সমান হয়। এই বিসিটাকে যদি তুমি ভূমি চিন্তা করো, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তার মানে এই যে এই দুইটা বাহু কি সমান, এই দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা বাহু যেই দুইটা কোণ উৎপন্ন করবে, সেই দুইটা কোণ কি বলতো? সমান। তাহলে এখন বলতো এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা কত? 45 ডিগ্রি। এটাও কত বলতো?
45 ডিগ্রি। কারণ এই দুইটা কোণ কি বলতো সমান, এই কোণ আর এই কোণ কি বলতো পরস্পর সমান। কারণ দেখো কেন সমান, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর জন্য এই কোণ আর এই কোণ সমান। এখন তোমরা হয়তো চিন্তা করছো এটা 45 এটা 45, শোনো এটা 90 ডিগ্রি যেহেতু আর এই দুইটা কোণ যেহেতু সমান, তাহলে 45 45 হইলেই কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই যে 45 আর 45 কত হলো 90, আর এই যে 90 আর 90 কত 180, তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এই কোণটা কত 45 ডিগ্রি। তাহলে এখন তোমরা একটু ফিগারে তাকায় দেখো, এই যে দেখো এই কোণটা কত ডিগ্রি বলো তো, এই কোণটা হইলো 45 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটাও কত, এই যে এই কোণটা ACB, এই যে ACB 45, ABC এই যে ABC এটাও কত 45 ডিগ্রি। ওকে, তাইলে এখন দেখো বেসিক ব্যাপার আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা মনে হয় তোমরা বুঝে গেছো। এখন তোমরা এই যে পিচি এই ত্রিভুজটার দিকে তাকাও। আচ্ছা যাই হোক ওইটা পরে, পিচিটা পরে, আগে এই বড়টাই দেখি আমরা। এই দেখো তো এইখানে এইটা 90 ডিগ্রি, এই যে মানে তোমাদের আমি PFC এই ত্রিভুজটার দিকে তাকাইতে বলতেছি। PFC আমি একটু কালার করে দেই, তাহলে মনে হয় তোমরা একটু ভালো বুঝবা। দেখো তাহলে এই যে PFC ত্রিভুজের মধ্যে এটা তো 90 ডিগ্রি, এই যে এটা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত 90, এটা 45 মানে 45, তাহলে এটাও 45ই হবে, এটাও কত হবে 45ই হবে। এই যে এই কোণটাও কত হবে 45। তাহলে বলো তো এই কোণটাও 45, এই যে এই কোণটাও 45, এটাও 45, তাহলে 45 যদি হয় তাহলে দুইটা কোণ সমান। আর আমরা জানি দুইটা কোণ সমান হইলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে না? তার মানে কি এই দুইটা বাহু কি হয়ে গেল সমান হয়ে গেল। এই যে PF আর CF সমান। কেন সমান? কারণ এই কোণ দুইটা পরস্পর সমান হয়ে গেছে। তাহলে আমি এটাই লিখব যে ত্রিভুজ PFCA বলতো কোন কোণ দুইটা CPF কোণ CPF সমান সমান কত বলতো, CPF সমান সমান FCP এই দুইটা কোণ সমান। আর এই দুইটা কোণ কত বলতো 45 ডিগ্রি, এই দুইটা কোণ কত 45 ডিগ্রি। আচ্ছা যেহেতু এই দুইটা কোণ 45 ডিগ্রি মানে সমান, তাহলে এই দুইটা বাহু সমান লিখতে পারি, PF আর CF সমান লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি PF সমান সমান কত, PF সমান সমান CF, এটা আমি লিখতে পারি। ওকে, CF সমান লিখলাম। এখন লেখার পর তোমরা বলো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে 90 ডিগ্রি, এই দেখতে পাচ্ছ এটা কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হইলে অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ হইল PC। তাহলে আমি এখন এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাইলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ PFC সমকোণী, ত্রিভুজ PFC কি সমকোণী, তাহলে আমি পিথাগোরাসের সূত্র ইজিলি প্রয়োগ করে দিতে পারি। পিথাগোরাসের সূত্রটা আমি প্রয়োগ করব, এখানেই প্রয়োগ করি। কত অতিভুজ স্কয়ার, তার মানে কি PC স্কয়ার ইকুয়াল টু কত বলতো ভূমি স্কয়ার, মানে কি CF স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব কত? লম্ব হইল PF, তাহলে লম্ব হইল PF এর উপরে স্কয়ার। এখন দেখো বন্ধুরা এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। ক্যালকুলেশনটা কি বলতো? PC স্কয়ার যেমন আছে তেমন রাখবা, PC স্কয়ার যেমন আছে তেমন রাখবা। আর এইখানে একটু তাকাইলে দেখতে পারবা, সেটা হলো যে এই যে PF আছে, এখানে এই CF এর জায়গায় কত লিখতে পারি? PF লিখতে পারি। এই CF এর জায়গায় আমি, কারণ CF আর PF কি পরস্পর সমান, এই যে আমি একটু আগেই লিখে রাখছি। তাহলে এই CF এর জায়গায় আমি কি লিখতে পারি? আমি PF স্কয়ার লিখতে পারি। আর এই যে দেখো প্লাস PF স্কয়ার, তাইলে বা এই যে PC স্কয়ার ইকুয়াল টু PF স্কয়ার কত? দুইটা PF স্কয়ার, দুইটা PF স্কয়ার, এটা 1 নাম্বার সমীকরণ। তো বন্ধুরা আমার মনে হয় এই যে এইটুকু তোমরা বুঝে গেছো। এখন দেখো আমি তোমাদেরকে আর একটু ক্যালকুলেশন দেখাই। তার আগে তোমরা এই ত্রিভুজটা অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে আমি একটু তোমাদের মার্ক করে দেখাই দেই। আচ্ছা এই ত্রিভুজটার নাম কি বলো তো? এই ত্রিভুজটার নাম হইল APF। আচ্ছা এইদিকে একটু দেখাই, ত্রিভুজ APF অবশ্যই কি সমকোণী ত্রিভুজ APF কি APF সমকোণী ত্রিভুজ। কারণ এই যে দেখো 90 ডিগ্রি, এই যে দেখতেই পাচ্ছ এটা কত 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয়? অতিভুজ হয়। তার মানে এই P এটা কি বলো তো? এই P এটা হইলো অতিভুজ। তাহলে
অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার মানে কি এএফ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত বলো তো? লম্ব, এই দেখো এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, পিএফটা হলো লম্ব, তাহলে লম্ব স্কয়ার পিএফ স্কয়ার। ওকে ভাইয়া, এই যে এই জিনিসটা যে আমি বের করলাম, এটা বক্স করে রেখে দিলাম, এটা দেখবে একদম লাস্টের দিকে দেখবে এটা আমার কাজে লাগবে, এটা আমি আগে একটু বের করে রেখে দিলাম। এখন দেখো আমি এই যে দেখো এইখানে আমি যেই প্রসেসটা অ্যাপ্লাই করছি, এই যে এতটুকু আমি যেভাবে অ্যাপ্লাই করছি একদম সেম প্রসেসে আমি এই যে এটাকেও অ্যাপ্লাই করব, মানে এই যে এই পিচ্চি ত্রিভুজটার মধ্যে। তোমরা দেখো এই পিচ্চি ত্রিভুজটার দিকে তাকাও। আচ্ছা, এখন এই ছোট্ট ত্রিভুজটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা বলো তো, এটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, বলো তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও কত? এটাও কত? 45 ডিগ্রি। এটাও অবশ্যই কত হবে বলো তো? এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এটা 45, এটা 45, এটা 90, বলো তো এটা 45 হলে কি এই দুইটা কোণ সমান হয়ে গেছে? দুইটা কোণ সমান হয়ে গেলে এই দুইটা বাহু সমান না? এই যে কে কে বলো তো? এটা হলো বিই আর এটা কত বলো তো? এটা হলো পিই। এই দুইটা বাহু আমি সমান বলতে পারবো। কেন সমান বলতে পারবো? বিই আর পিই কেন সমান বলতে পারবো? কারণ এই যে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। যদিও বা 45 ডিগ্রিটা একটু দেখা যাচ্ছে না বাবা ভালো মতো, আমি একটু এখানে লিখে দিচ্ছি 45 ডিগ্রি। এই যে এই কোণটা, এই যে এই কোণটা হলো 45 ডিগ্রি। যাই হোক, এখন দেখো আমি তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। এই ত্রিভুজের নাম কি? বিপিই। তাহলে দেখো ত্রিভুজ বিপিই, ত্রিভুজ বিপিই এ, বলো তো কোন দুইটা কোণ সমান? এই যে দেখো ইবিপি, কোণ ইবিপি আর কত বলো তো? ইপিবি, ইপিবি। বলো তো এই যে এই কোণটা আর এই কোণটা সমান, এই দুইটা কোণ কত বলো তো? 45 ডিগ্রি। এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, এই দুইটাই 45 ডিগ্রি, এটাও 45, এটাও 45। তাহলে এই দুইটা বাহু সমান হবে, বিই আর পি কি হবে? সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি কত? লিখতে পারি বিই সমান সমান কত বলো তো? পিই। তাহলে এই দুইটা বাহু আমি সমান লিখতে পারি, কারণ এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান হলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে এটা সমান লিখলাম। এখন আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ হলো পিবি। তাহলে আমি লিখব ত্রিভুজ বিপিই সমকোণী। তাহলে এটা যেহেতু সমকোণী, তাহলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? অতিভুজ হলো পিবি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার। ভূমি কত? ভূমি হইল পিই আর লম্ব কত? লম্ব হইল বিই। ওকে, এখন আমি কি করতে পারি দেখো তো, এখানে পিবি স্কয়ার, এই যে পি স্কয়ার আছে, তুমি পি স্কয়ার লেখো। এখানে বির জায়গায় কত লিখতে পারো? কারণ বির সমান কত? পি না? এই যে বির মান কত? পিই। তাহলে এই বির জায়গায় আমি পিই লিখতে পারি। তো লেখার পর এখন দেখো এখানে পিবি স্কয়ার আর এটা কি? একটা পি স্কয়ার, একটা পি স্কয়ার, কটা হয়? দুইটা পি স্কয়ার। এখন তোমাদেরকে একটু একটা ব্যাপার না বললেই নয়, এটা আসলে তোমাদেরকে অবশ্যই মানে আমার বলতে হবে, নাহলে তোমরা বুঝবা না। আচ্ছা বলো তো তোমরা সবাই এই যে পিইএএফ, এই পিইএএফ এই চতুর্ভুজটার দিকে যদি তাকাও, তাইলে এইটা কত ডিগ্রি বলো তো? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাইলে বাকি এই যে এটাও কত হবে? 90 ডিগ্রি হবে। এটাও কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি বলো তো? এটা একটা আয়তক্ষেত্র। এটা কি বলো তো? একটা আয়তক্ষেত্র। এই যে দেখো পিইএএফ, এটা কি একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় বলো তো? সমান হয়। তাইলে আমি এইখানে দেখো তো এই পি বাহুটা দেখতে পাচ্ছ, এই পি কার সমান বলো তো? এএফ এর সমান। আবার দেখাচ্ছি, এই যে দেখো এই যে পিই, এই যে পিইটা কার সমান বলো তো? পিইটা হবে এএফ এর সমান। কেন? কারণ এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমি লিখতে পারি পিবি স্কয়ার সমান সমান 2, এই পির জায়গায় কত লিখতে পারি? এই পির জায়গায় আমি লিখতে পারি এএফ। তাহলে এএফ।
এখন হুট করে আমি পির জায়গায় এফ লিখলাম, তোমরা হয়তো মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা, বা টিচার হয়তো ভাববে পির জায়গায় আমি কেন এফ লিখলাম। একটা সুন্দর করে একটা সাইড নোট দিয়ে দিবা। সাইড নোট কি দিবা? PEAF একটি আয়তক্ষেত্র। PEAF একটি কি বলতো? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তাই আমরা কি লিখতে পারি বলতো? PE ইকুয়াল টু কি লিখতে পারি? PE ইকুয়াল টু AF লিখতে পারি। ওকে, তাইলে এখন দেখো এটা 2 নম্বর সমীকরণ, এটা কি বলতো? 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এখন আমি এই দুইটা সমীকরণ যদি ভাই কি করি বলতো? আমি যোগ করে দিই, তাহলে দেখবো আমার প্রমাণটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে 1 যোগ 2 করে দিলাম 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ এখন আমি যোগ করে দেব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণের বাম পক্ষে কত আছে? পিসি স্কয়ার। তাহলে লেখো পিসি স্কয়ার। এই 2 নম্বর সমীকরণের বাম পক্ষে কত আছে? পিবি স্কয়ার। লেখা দাও পিবি স্কয়ার। 1 নম্বর সমীকরণের ডান পক্ষে কত আছে? 2pf স্কয়ার। 2pf স্কয়ার। বলো তো 2 নম্বর সমীকরণের ডান পক্ষে কত আছে? 2af স্কয়ার। 2af স্কয়ার। এখন দেখো বা পিসি স্কয়ার পিবি স্কয়ার, এই 2টা কমন নিলে কত হয়? 2টা কমন নিলে হয় pf স্কয়ার প্লাস af স্কয়ার। এখন আমি যদি একটু সাজিয়ে লিখি, পিবি স্কয়ারটা আগে লিখলাম, পিবি স্কয়ারটা আগে লিখলাম, আর এই যে পিসি স্কয়ারটা লিখলাম, এই 2টা 2 এর জায়গায় থাকলো। তোমরা একটু তাকায় দেখো তো, এই যে আমি যে একটা বক্স করছি, এই বক্সের দিকে তাকায় দেখো, এএফ স্কয়ার আর পিএফ স্কয়ার, এএফ স্কয়ার আর পিএফ স্কয়ার যোগফল কত বলো তো? পিএ স্কয়ার। তাহলে এই যে আমি পিএ স্কয়ার লিখে দিলাম। দেখছো আমার কাঙ্ক্ষিত প্রমাণটা কিন্তু চলে আসছে। এই যে দেখো, তোমরা চাইলেই এখান দিয়ে দেখতে পারো, এই যে দেখো এইটা, এই যে দেখো প্রমাণ হয়ে গেছে। দেখো এখানে কি বলছে? পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু 2pa স্কয়ার। প্রমাণ কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মনে হয় জ্যামিতিটা তোমরা খুব ভালো করে বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে এর পরবর্তী জ্যামিতিটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমি যে জ্যামিতিটা সলভ করব সেটা হলো, দেখো আমি তো প্রথমে পড়ে শোনাচ্ছি সাধারণ নির্বাচনটা। ত্রিভুজ এবিসি এর সি কোণটা স্থূলকোণ। তারপর বলছে এডি বিসি বাহুর উপর লম্ব। দেখাও যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। তো দেখো এটা আমরা প্রমাণ করব। তো আমরা সাধারণ নির্বাচন অনুযায়ী প্রথমে আমরা চিত্র এঁকে নিই। এখানে দেখো এবিসি একটা ত্রিভুজের কথা বলছে, তো আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। এখন কথা হলো যে আমরা কি ত্রিভুজ আঁকবো। দেখো এখানে সি কোণটা স্থূলকোণ বলছে, তার মানে আমাকে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই প্রশ্ন দেখে বুঝে গেলাম। তো স্থূলকোণী ত্রিভুজ প্রথমত আঁকি আমরা। তাহলে সি কোণ কি করছে? সি কোণ বলছে স্থূলকোণ, তো এটাই হলো স্থূলকোণ। ওকে, এখন দেখো আমি ত্রিভুজটাকে কমপ্লিট করে, যেহেতু এবিসি বলছে তাহলে এটা এ দিলাম, এটা বি দিলাম, তাহলে এবিসি স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। তারপরে একটু কথা বলছে এডিটা বিসি এর উপর লম্ব বলছে, এডি বাহুটা বিসি এর উপর লম্ব। তাহলে তুমি এক কাজ করো, বিসি এডি থেকে তুমি লম্ব আঁকবা, কিন্তু বিসিটাকে একটু বর্ধিত করে দাও। তো বর্ধিত করে দিলাম। তারপরে কি, এই যে দেখো এডি একটা লম্ব এঁকে ফেললাম, এই লম্বটা হইল এডি। লম্ব যেহেতু এঁকেছি, এখানে একটু 90 ডিগ্রি দেখায় দিবা। ওকে, তাহলে দেখো এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণটা আমি লিখতেছি। দেখো প্রমাণটা আশা করি তোমাদের খুবই সহজ লাগবে। তো দেখো আমি প্রথমত যেটা করব, এই ত্রিভুজটাকে একটু কালার করতেছি। তো দেখো এই কালার করা ত্রিভুজটার নাম কি? এসিডি। তোমরা দেখতে পাচ্ছ এই এসিডি ত্রিভুজের মধ্যে একটা কোণ কত? 90 ডিগ্রি। তো এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মধ্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো তার আগে তোমাদেরকে একটু চিনায় নেই, এটা যেহেতু 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটা সবসময় কি হয়? অতিভুজ হয়। তার মানে এই ত্রিভুজের মধ্যে অতিভুজকে এসি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র এখন অ্যাপ্লাই করতে পারি। তার আগে আমি একটু লিখে নেই, ত্রিভুজ এসিডি সমকোণী। এটাও দেখাই দিবা যে কোন কোণটা 90 ডিগ্রি। এডিসি এটা 90 ডিগ্রি, কোণ এডিসি 90 ডিগ্রি। ওকে, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। তোমরা দেখতেই পাচ্ছ অতিভুজ কত? এসি। এই যে অতিভুজ হইল এসি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার। ভূমি কত বলো তো? এই যে সিডি। তো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হইল এডি, তো লম্ব স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে একে ফেলে রাখো, কারণ এটা একটু পরে তোমার কাজে লাগবে।
এখন দেখো প্রমাণের মধ্যে আছে কি, প্রমাণের মধ্যে আছে হলো এবি স্কোয়ার। তাহলে তোমার অবশ্যই কি করতে হবে, এবি স্কোয়ারটা আনতে হবে। এখন তুমি এবি স্কোয়ারটা তুমি কিভাবে আনবা, দেখো এবি স্কোয়ারটা আমি যদি পুরো সম্পূর্ণ ত্রিভুজ এবিডি এর মধ্যে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এ বি ডি এর মধ্যে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাইলে কি বলতো, এই যে অতিভুজ হবে কে বলতো, এ বি। তাইলে তখন আমার এবি স্কোয়ারটা ইজিলি চলে আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি পুরো সম্পূর্ণ ত্রিভুজটা এবিডি, এটা কি বলতো, এটা হলো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি সমকোণী। তো সমকোণী যেহেতু, তুমি একটু সমকোণটা দেখা দাও, এ ডি বি এটা কি সমকোণ, কোণ এ ডি বি এটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখন তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, অতিভুজ স্কোয়ার মানে কত বলতো, এবি স্কোয়ার, তারপরে ভূমি কত, ভূমি হলো সম্পূর্ণ বিডি, তো বিডি স্কোয়ার, আর লম্ব কত, লম্ব হইল এডি, তো লম্ব স্কোয়ার। এখন আমরা যা করব তা হইল, এখানে এবি স্কোয়ার আছে লিখলাম, দেখো এই যে বিডিটার মান কত সেটা এখন আমরা বসাবো। তোমরা ফিগারে দেখবা এখানে বলতো, এই যে বিসি আর সিডি তুমি যদি যোগ করো, বিসি আর সিডি যদিও যোগ করো, বিসি প্লাস সিডি, তাইলে সম্পূর্ণ বিডি হয়। এই যে বিসি আর সিডিটাকে তুমি যদি যোগ করো তাইলে কত পাবা বলো তো, এই যে বিডি পাবা। তাহলে বিডির মান কত, বিসি প্লাস সিডি, এই মানটাই এখন আমি বসাই দিব। তাইলে বিসি প্লাস সিডি এটা হলো বিডির মান, আর দেখো একটা হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। এখন এখানে কত, প্লাস এডি স্কোয়ার, তাও লিখে দিলাম। এখন যা করব তা হলো এবি স্কোয়ার, এইটুকু এ আর এইটুকু বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো, এ স্কোয়ার মানে বিসি স্কোয়ার, টু এ মানে বিসি, টু এ বি, বি কত, বি হইল সিডি প্লাস সিডি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর আছে কত বলো তো, এই যে এডি স্কোয়ার। তো এটা লিখলাম। এখন লেখার পর আমাকে যা করতে হবে তাহলে মান বসাই দিতে হবে। এবি স্কোয়ার আমি একটু প্রথমেই বলতেছি, সেটা হলো যে এই মানটা বসাবো। এখন আমাকে সাজায় নিতে হবে, না সাজানোর দরকার নেই। এখানে দেখো সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই যে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মান কত, এসি স্কোয়ার, তো আমি এই মানটাই এখন বসায় দিব। তাহলে বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি প্লাস এতটুকুর মান কত বলো তো, এসি স্কোয়ার, তো এসি স্কোয়ার আমি মান বসায় দিলাম। এখন জাস্ট দেখো প্রমাণ হয়ে গেছে। এখন এখানে প্রমাণটার মতো করে সাজায় লিখব। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এসি স্কোয়ারটা প্রথমে লিখলাম, সাজায় লিখতেছি, তারপরে কত বিসি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার লিখলাম, এই যে বিসি স্কোয়ার লিখলাম, তারপরে কত টু বিসি ইন্টু সিডি লিখলাম। দেখো আমার কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে। এখন দেখো এখানে যেহেতু তোমাকে দেখাইতে বসে, সো তুমি শুড লিখে দাও। তো বন্ধুরা আমার মনে হয় এই জ্যামিতিটা তোমরা বুঝে গেছো। এখন আমি এর পরবর্তী জ্যামিতি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে সাধারণ নির্বাচনটা পড়তেছি। ত্রিভুজ এবিসি এর সি কোণটা সূক্ষ্মকোণ, তারপরে কি বলছে, এডি বিসি এর উপর লম্ব। তাইলে আমাকে বলছে দেখাও যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি। এখন দেখো এর আগের জ্যামিতিটা যে করলাম সেটাতে সি কোণকে বলছিল স্থূলকোণ, দ্যাটস ওয়াই আমি স্থূলকোণ ত্রিভুজ আঁকছিলাম। এখন সি কোণকে কি বলছে, এটাকে বলছে সূক্ষ্মকোণ, তার মানে আমি সূক্ষ্মকোণের ত্রিভুজ আঁকবো। তো দেখো ত্রিভুজটা আমি এঁকে ফেলি। তো দেখো এটার নাম হলো এ, এটা বি, এটা সি। এখন এই যে ত্রিভুজটা আঁকলাম, বলছে এডিটাকে বলছে বিসি এর উপর লম্ব। তো এডি একটা লম্ব, সেটা কার উপরে বলো তো, বিসি এর উপর লম্ব। তাহলে এডি লম্ব বিসি এর উপরে। তো লম্ব যেহেতু এঁকেছো একটু 90 ডিগ্রি দুই পাশেই দেখায় দিবা, এতে ভালো হবে তোমার জন্য। এখন দেখো আমি কিভাবে প্রমাণ করি। দেখো খুব প্রমাণের প্রথমেই আছে কি, এবি স্কোয়ার। তাহলে ভাইয়া আমার টার্গেট থাকবে যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে আমি এবি স্কোয়ারটাকে আনবো। তো দেখো এইটুকু ত্রিভুজের মধ্যে তুমি যদি একটু কালার করে দেখাই, ত্রিভুজ এবিডি এইটুকুর দিকে তাকাও, এটাকে একটা সমকোণী ত্রিভুজ। তুমি যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাইলে তোমার কে চলে আসবে বলো তো, এবি চলে আসবে। তাহলে আমি তাই করতেছি। দেখো প্রথমত আমি ত্রিভুজ এবিডি সমকোণী, কেন সমকোণী বলো তো, কারণ এই যে দেখো একটা কোণ 90 ডিগ্রি, কোন কোণটা 90 ডিগ্রি, কোণ এডিবি, কোণ এডিবি 90 ডিগ্রি। তো আমরা কিন্তু এটাও জানি যে 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটাই কি হয়, অতিভুজ হয়, তার মানে এবি হইল অতিভুজ। তাহলে আমি সেই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার
প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত এডি, লম্ব হইলো এডি, তাহলে ভূমি হইলো বিডি, লম্ব হইলো এডি, তাইলে সেটাই আমি অ্যাপ্লাই করছি। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই। এখন কথা হলো ভাইয়া এবি স্কয়ার আসলো, এবি স্কয়ার আসছে, এখন এবি স্কয়ার ইকুয়াল টু কত আছে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2বিসি ইনটু সিডি, এটা তো আসে নাই। এখন এটা কিভাবে আসবে, দেখো এটা আসবে হইলো তুমি তোমার টার্গেট থাকবে এই যে বিডি স্কয়ারের মান বের করা, আর কি টার্গেট থাকবে এডি স্কয়ারের মান বের করা। এই দুইটা মান বের করে তুমি মানগুলো বসায় দিলেই দেখবা অটোমেটিক্যালি কি বলতো, এই দেখবা এই ডান পক্ষের এতটুকু চলে আসবে। এখন প্রথম টার্গেট হলো বিডি স্কয়ারের মান বের করা, তাহলে বলতো এই যে বিডি আর এই যে সিডি, বিডি আর সিডি যদি তুমি যোগ করো তাহলে কি সম্পূর্ণ বিসি হয় না, সেটাই আমি এখন করব। বিডি প্লাস কত বলতো সিডি ইকুয়াল টু কত হয় বলতো, বিডি আর সিডি যদি যোগ করো তাহলে সম্পূর্ণ বিসি হয়, তাহলে বিসি লেখো। এখন দেখো এখানে আমার তো লাগবে বিডি, তাহলে বিডিটাকে রাখো আর বিসি লিখলাম এই প্লাস সিডি, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস সিডি হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে এখন আমি যেহেতু আমার বিডি স্কয়ার লাগবে তো আমি উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে এটাকে যদি বর্গ করি বাম পক্ষে বর্গ করলাম, ডান পক্ষেও বর্গ করে দিলাম, তাহলে ডান পক্ষে বর্গ করে দিলাম। এখন এখানে কি হয় বিডি স্কয়ার বলতো এইটু কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি ফেলো তাহলে এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, ব্যাস এইটাকে তুমি এই তো বিডি স্কয়ারের মান পাইলাম। এটাকে আমি একটু মানে এই যে বিডি স্কয়ারের মানটা আমি পাইলাম, এটা আমি রেখে দেই। এখন আমার কার মান লাগবে বলো তো, এডি স্কয়ারের মান লাগবে। এডি স্কয়ারের মান আমি কোথা থেকে বের করব, এই যে এই ত্রিভুজটার মধ্যে এডিসি, এই ত্রিভুজটার মধ্যে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখবা এডি স্কয়ারের মানটাও চলে আসবে। এখন দেখো এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, দেখতেই পাচ্ছ এই যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয় অতিভুজ, তার মানে এসিটা হইল অতিভুজ। তাইলে আমি একটু লিখে দেই ত্রিভুজ এডিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী। তাহলে সমকোণী কেন হয়েছে কোন কোণটার কারণে, কারণ এই যে এটা 90 ডিগ্রি, তাহলে এডিসি কোণ এডিসি এটা কত 90 ডিগ্রি। এখন যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে অতিভুজ কে বলতো, অতিভুজ হলো এসি, তাহলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি কত সিডি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত এডি, তাহলে লম্ব স্কয়ার। এখন দেখো বন্ধুরা আমার তো লাগবে কার মান এডি স্কয়ারের মান, তাহলে আমার তো এই যে সিডি স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে বা এসি স্কয়ার এই প্লাস সিডি স্কয়ার এই পাশে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস সিডি স্কয়ার, আর এই পাশে কে রয়ে, এই পাশে রয়ে যায় এডি স্কয়ার। তাহলে দেখো আমি কিন্তু বিডি স্কয়ারের মান পাইলাম, আমি এডি স্কয়ারের মানও পেয়ে গেলাম। তাহলে এডি স্কয়ারের মান এতটুকু, বিডি স্কয়ারের মান এতটুকু, এই বিডি স্কয়ারের মান আর এডি স্কয়ারের মান আমি যদি 1 নং সমীকরণে বসায় দেই তাহলে দেখবো আমার প্রমাণটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে বিডি স্কয়ার ও এডি স্কয়ারের মান বসিয়ে পাই, তোমরা লিখে নিও আমি ডিরেক্ট বসায় দিতেছি। তাহলে কত হয় বলো তো, এবি স্কয়ার ইকুয়াল টু এই যে বিডি স্কয়ারের জায়গায় কি লিখবা, বিডি স্কয়ার জায়গায় বিডি স্কয়ারের মান লেখো, তাহলে এটা কত বিসি স্কয়ার মাইনাস 2বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার। ওকে, তারপরে কত প্লাস আছে প্লাস দাও। এখন দেখো এডি স্কয়ারের মান বসাও, এই যে এডি স্কয়ারের মান কত বলো তো, এডি স্কয়ারের মান হলো এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ওকে, মান বসায় দিলাম। এখন সেই মাহেন্দ্রক্ষণ কাটাকাটি করার সময় এই যে প্লাসের সিডি স্কয়ার মাইনাসের সিডি স্কয়ার কি কেটে যায়, তো কেটে যাওয়ার পর যা থাকলো তা হলো এবি স্কয়ার ইকুয়াল টু, একটু সাজায় লেখো, এই যে এসি স্কয়ারটা আগে লেখো, তারপরে কি প্লাস বিসি স্কয়ারটা লেখো, তারপরে মাইনাস 2বিসি ইন্টু সিডিটা লেখো, ব্যাস আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা খুব ইজিলি চলে আসছে। যেহেতু তোমাকে দেখাইতে বলছে সো লাস্টে দিয়ে তুমি একটু সুন্দর করে শুড লিখে দাও, তাইলে জ্যামিতির সৌন্দর্য বেড়ে যায়। তো দেখো এখানে আমার মনে হয় এই যে জ্যামিতিটা যে করাইলাম এটা তোমরা খুব ভালো করে বুঝছো। তো পরবর্তীতে দেখো আমি আরেকটা জ্যামিতি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন আমরা একটা সৃজনশীল সলভ করব। দেখো ত্রিভুজ PQRA QD একটি মধ্যমা। এখন এটা তো উদ্দীপকে বলে দিছে, ক নাম্বারে কি বলছে, উদ্দীপকের আলোকে তুমি একটা আনুপাতিক চিত্র আঁকো। তো মোটামুটি আন্দাজ করে একটা চিত্র আঁকি। যাই হোক
আমি ক এর চিত্রটা আঁকবো, তারপরে ওই চিত্রটা দিয়ে আমি খ প্রমাণ করে ফেলবো। হ্যাঁ, তার মানে আমি একের ক দিয়েই খ করে ফেলবো। তো আমি চিত্রটা একবারে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো যে দেখো, প্রথমত আমাকে একটা ত্রিভুজের কথা বলছে, তাহলে আমি ত্রিভুজটা এঁকে ফেলি। বলছে পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজের কথা বলছে, আর কিউডি মধ্যমার কথা বলছে। তো দেখো মধ্যমা কি জিনিস সেটা কিন্তু আমরা জানি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষের বিপরীত বাহুকে বলতো এই যে পি আর। তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমি যদি একটা রেখা অঙ্কন করি, সেই রেখাটা এই দেখো মধ্যবিন্দুতে আমি যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে এটাই হবে কি বলতো, এটাই হবে মধ্যমা। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে কিউডি একটা কি বলতো, মধ্যমা। ব্যাস, এখন আমি যা করব তাহলে উদ্দীপকের আলোকে আমি চিত্রটা এঁকে ফেলছি। এই চিত্র দিয়েই আমি কি বলতো খ নাম্বার করাই দিব। খ নাম্বারটা তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো ভালো মতো বুঝবা যে এটা কিন্তু একটা, এটা কি বলতো, এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। দেখো কি বলছে, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 2pd স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। দেখো তাইলে আমরা এটা প্রমাণ করব। এই যে পি কিউ স্কোয়ার, এই যে এই বাহুটা, আর পি কিউ আর স্কোয়ার, এই যে এই বাহুটা, আর কি বলছে পিডি স্কোয়ার। পিডি বলতে এই যে এতটুকু বুঝাইছে। আর কিউডি কোনটা বলো তো, কিউডি হলো এই যে মধ্যমা। এত তো আমি এটা এখন কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য আমাকে একটা অঙ্কন আঁকা লাগবে। অঙ্কন কি, এই যে কিউ বিন্দু থেকে একটা লম্ব আঁকবা, সুন্দর করে একটা লম্ব আঁকলেই হবে। এই যে দেখছো আমি লম্ব এঁকে ফেলছি। এই লম্বটা যেহেতু এঁকেছি এখানে 90 ডিগ্রি দেখায় দিবা। তুমি চাইলে এই পাশটায়ও 90 ডিগ্রি দেখায় দিতে পারো, কারণ দুই পাশেই 90 ডিগ্রি। তো দেখো এখন আমি লম্ব আঁকলাম, এখন আমি প্রমাণ শুরু করে দেব। প্রমাণটা করার জন্য আমি প্রথমত এই ত্রিভুজটাকে একটু কালার করে নিই। তো দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর অপোজিট বাহুটা কি হয়, সবসময় অতিভুজ হয়। তার মানে এখানে অতিভুজ কি বলো তো, অতিভুজ হইল ডিকিউ। অতিভুজ হলো ডিকিউ। তাইলে আমি এখন এই দেখো এই ত্রিভুজটা, এই যে দেখো কালার করা ত্রিভুজটা, এটার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কিউ ডি, আচ্ছা এখানে লম্বটা যে আমি আঁকছি, লম্বটার নাম কিন্তু দেওয়া হয়নি, লম্বটার নাম দিলাম আমি কিউ ই। তো দেখো কিউ ডি ই এতটুকু ত্রিভুজের মধ্যে এখন আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাইলে আমি সূত্র অ্যাপ্লাই করি। খ এর প্রমাণ, ত্রিভুজ কিউ ডিই সমকোণী। আচ্ছা এটা কেন সমকোণী ত্রিভুজ হলো, কারণ এই যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কিউ ই ডি, কিউ ই ডি এটা 90 ডিগ্রি। আর তোমরা জানো যে 90 ডিগ্রি হইলে 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটা কি হয়, অতিভুজ হয়। তার মানে অতিভুজ কে বলো তো, অতিভুজ হলো কিউডি। তাহলে কিউডি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি কতটুকু বলো তো ডিই। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কত বলো তো, লম্ব হইল কিউই। তাহলে লম্ব হইল কিউই। ওকে, তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলে দেখবা যে একটু পরে এই জিনিসটা তোমার বারবার কাজে লাগবে। এখন আমি যা করব তা হলো, বলো তো এই সম্পূর্ণ কিউপিই এই ত্রিভুজটা কি, এটাও কি সমকোণী ত্রিভুজ না? এই যে আমি একটু তোমাদেরকে সাইডে দেখা দিই। এই যে দেখো কিউপিই, এই যে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কী হয় বলো তো, অতিভুজ পি কিউ। তো এটা হলো অতিভুজ। তাহলে এই পুরা এই যে কিউপিই এতটুকু ত্রিভুজের মধ্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পি কিউ। তাইলে আমি একটু লিখি, ত্রিভুজ কিউপিই, কিউপিই সমকোণী। এটা কেন সমকোণী হয়েছে, কারণ এই যে এটা 90 ডিগ্রি। কিউইপি, কিউইপি এটা 90 ডিগ্রি, এর জন্য এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো, পি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব, লম্ব কত, লম্ব হলো কিউই। তাহলে কিউই এর ওপরে স্কোয়ার। এখন আমরা যা করব তা হলো পি কিউ স্কোয়ার, বলো তো এই যে পিইটার দিকে তাকাও। এই পিই মানে কি বলো তো, পিই মানে হইল এই যে দেখো পিডি আর ডিই, এইটুকু যোগ করলে পিডি আর ডিই, এইটুকু আর এইটুকু যদি যোগ করো তাহলে সম্পূর্ণ পি হয়। তার মানে এখানেই দেখাই আমি তোমাদেরকে, পিডি যোগ ডিই করলে কত হয় বলো তো, পি আর ডি যোগ করলে কত হয়, পিই হয়। ব্যাস,
তাহলে পি এর বদলে কি লিখতে পারি, এতটুকু লিখতে পারি। তাহলে আমি পি এর বদলে কি লিখতে পারি, পিডি প্লাস ডি লিখতে পারি। আর পুরোটার উপরে কি, এই পি এর উপরে একটা হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এখানে কিউ স্কোয়ার আছে, আমি কিউ স্কোয়ার লিখলাম। তাইলে আমি যা করব তা হলো পি কিউ স্কোয়ার, বলো তো এটা এ আর এটা কি বি, তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আর এখানে কত আছে বলো তো, এই যে কত আছে কিউ ই স্কোয়ার। এখন দেখো এই যে দেখো পি কিউ স্কোয়ার আর পিডি স্কোয়ার প্লাস 2pd ইন্টু ডিই প্লাস এই যে এতটুকুর মান কত বলো তো, এই যে 1 নং সমীকরণের দিকে তাকা দেখো, ডি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এতটুকুর মান, এই যে এতটুকুর মান কত কিউডি। তাহলে আমি এই কিউডির মানটা বসাই দিলাম, মানে কিউডি এতটুকুর মান কিউডি স্কোয়ার, তাহলে এতটুকুর মান কিউডি স্কোয়ার বসাই দিলাম। এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন দেখো তোমার প্রমাণের মধ্যে আছে কি পি কিউ স্কোয়ার চলে আসছে, পি কিউ স্কোয়ার, এই যে দেখো পি কিউ স্কোয়ার আছে, পি কিউ স্কোয়ার চলে আসছে। এখন কার মান লাগবে, এখন লাগবে হইলো কিউ আর স্কোয়ার। তাহলে কিউ আর স্কোয়ারের মানটা এখন আমার আনা লাগবে। দেখো কিউ আর স্কোয়ারের মানটা আমি কিভাবে আনি, তো কিউ আর স্কোয়ারের মানটা আনার জন্য আমি একটু এই দিকে দেখো আমি কি করব, এই যে এতটুকু ত্রিভুজের মধ্যে এই যে কিউ ই আর এতটুকুর মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। কিউ ই আর ত্রিভুজ কিউ ই আর একটা সমকোণী ত্রিভুজ। তোমরা হয়তো ভাবতেছো যে এটা কিভাবে সমকোণী ত্রিভুজ, এই যে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, কিউ ই আর এটা কিন্তু 90 ডিগ্রি, কোণ কিউ ই আর 90 ডিগ্রি, এই যে কিউ ই আর এই যে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটা কি হয়, অতিভুজ হয়। তার মানে কিউ আর কি বলো তো, অতিভুজ। তাহলে কিউ আর অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি মানে কি, ভূমি হলো ই আর এর উপরে স্কোয়ার, লম্ব কত, লম্ব হইলো কিউই, তাহলে লম্ব হইলো কিউই এর উপরে স্কোয়ার। এখন দেখো এইখানে তোমাদেরকে একটু ব্যাপার বুঝতে হবে, সেটা হলো যে আচ্ছা বলো তো এই ক্যালকুলেশনটা তোমরাই বলো যে ডিই আর ইআর, ডিই আর ইআর, তো ডিই আর ইআর যদি আমি যোগ করি, ডিই আর ইআর যোগ করলে কত হয়, এতটুকু আর এতটুকু যোগ করলে কত হয়, সম্পূর্ণ ডিআর হয়, সম্পূর্ণ ডিআর হয়। এখন তোমরা এইখানেই দেখো, আচ্ছা বলো তো আমার লাগবে কি, ইআর লাগবে, তো ইআরটাকে রাখবো, ইআরটাকে রাখলাম, আর বাকি প্লাস ডিই ওই পাশে গেলে কি হয়ে যাবে, এই পাশে আছে ডিআর, এই প্লাস ডি ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে। আচ্ছা তাহলে বলো তো ইআর এর মান কত, ইআর এর মান হইল ডিআর মাইনাস ডিই, তাহলে এই মানটাই এখন আমি বসাই দিব। তাহলে কিউই স্কোয়ার, এখানে দেখো ইআর এর মান হইল ওই যে দেখতে পাচ্ছ ডিআর মাইনাস কত বলো তো ডিই, আর পুরাটার উপরে কি একটা হোল স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর এই যে দেখো কিউই স্কোয়ার। এখন আমরা যা করব তাহলে কিউ আর স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো, তাহলে ডিআর স্কোয়ার মাইনাস 2dr, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2a বি হলো ডিই প্লাস বি স্কোয়ার, ওকে। আর প্লাস এই যে দেখো কিউই স্কোয়ার আছে, কিউই স্কোয়ারটা লিখে দাও। তারপরে দেখো কিউ আর স্কোয়ার, এই যে ডিআর স্কোয়ার আছে লিখলাম, 2dr আছে আমি তাও লিখলাম, আর এখানে দেখো এতটুকুর মান কত বলো তো, কিউই প্লাস ডি, কিউই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এতটুকুর মান কত হয়, এই যে দেখো 1 নং সমীকরণ দেখো ডি স্কোয়ার প্লাস কিউই স্কোয়ার, এতটুকুর মান হলো কিউডি স্কোয়ার। তাহলে এই ডি স্কোয়ার প্লাস কিউই স্কোয়ার এতটুকুর বদলে আমি কত লিখতে পারি, কিউডি স্কোয়ার লিখতে পারি। তাহলে এই যে কিউডি স্কোয়ার লিখে দিলাম। এখন আমি যা করবো তা হলো আর একটু ছোট্ট ক্যালকুলেশন করলেই দেখবো আমার অঙ্কটা মানে জ্যামিতিটা পুরো সলভ হয়ে যাবে। কিউ আর স্কোয়ার, আচ্ছা এই ডিটা কি মধ্যবিন্দু ছিল না, এই যে ডিটা কি ছিল, মধ্যবিন্দু ছিল, তো মধ্যবিন্দু যেহেতু ছিল তাহলে পিডি আর ডিআর কি সমান না, তাহলে পিডি সমান সমান কি লিখতে পারি, ডিআর লিখতে পারি। দেখো এই যে এই বিন্দুটা কিন্তু এই পুরা পি আর বাহুটার কি মধ্যবিন্দু ছিল, তাহলে পিডি সমান সমান কি লিখতে পারি,
ডিআর লিখতে পারি, পিডি আর ডিআর সমান লিখতে পারি, মধ্যবিন্দু হলে এটা লেখা যায়। তাহলে যেসব জায়গায় ডিআর আছে ওইসব জায়গায় কি লিখতে পারি, পিডি লিখতে পারি, কারণ এই ডিটা এই পুরাটার মধ্যবিন্দু, পুরা পিআর এর মধ্যবিন্দু ডি। তাইলে আমি এই ডিআর এর জায়গায় কত লিখতে পারি, ডিআর এর জায়গায় লিখতে পারি পিডি। তাইলে পিডি এর উপরে স্কোয়ার, এই ডিআর এর জায়গায় কত লিখতে পারি, পিডি, আর এই যে এটা কত, ডি, আর এখানে কত, কিউডি স্কোয়ার। ভাই আমি কিছুই করি নাই, জাস্ট এই ডিআর এর জায়গায় পিডি লিখে দিছি, কারণ ডিআর আর পিডি কি সমান। তাহলে পিডির জায়গায় আমি ডিআর এর জায়গায় আমি পিডি লিখতে পারি, ডিআর এর জায়গায় পিডি, এই ডিআর এর জায়গায় পিডি লিখে দিলাম, আর ডিই আর কিউডি স্কোয়ার। এটাকে আমি নাম দিলাম, 2 নাম্বার সমীকরণ। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। এখন দেখো 2 নাম্বার সমীকরণ দেওয়ার, সরি এটাকে 2 নাম্বার না, এটাকে আমি 3 নাম্বার সমীকরণ নাম দিলাম, কারণ এটা 2 এটা 3। এখন দেখো ভাইয়া, তুমি যদি জাস্ট 2 আর 3 নং সমীকরণ যোগ করে দাও, 2 আর 3 নং সমীকরণ যোগ করে দাও, তাইলেই দেখবা তোমার প্রমাণটা ইজিলি হয়ে যাবে। জাস্ট তুমি যদি 2 আর 3 নাম্বার সমীকরণ যোগ করে দাও, তাহলে তোমার প্রমাণটা হয়ে যাবে। তাইলে আমি লিখতেছি, দেখো 2 যোগ 3। তাহলে দুইটা সমীকরণ যোগ করে কিভাবে, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে, এই দেখো বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে, আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করে, তাইলেই দেখবা প্রমাণটা হয়ে যাবে। তাহলে বাম পক্ষ কত, এখানে পি কিউ স্কোয়ার, এখানে বাম পক্ষ কত, কিউ আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে ডান পক্ষ কত, পিডি স্কোয়ার প্লাস 2pd ইন্টু ডিই প্লাস কিউ ডি স্কোয়ার, আর এখানে ডান পক্ষ কত, এখানে ডান পক্ষ হলো পিডি স্কোয়ার মাইনাস 2pd ইন্টু ডিই প্লাস কিউ ডি স্কোয়ার। এখন দেখো এইখানে আমাকে যা করতে হবে, কাটাকাটি করতে হবে, 2pd ইন্টু ডিই, এই যে প্লাসের 2pd ইন্টু ডি মাইনাসের 2pd ইন্টু ডি, এটা কি পুরাটা কেটে যায়। আর এখানে দেখো এখন লিখতেছি, এই যে পি কিউ স্কোয়ার প্লাস কত বলো তো, কিউ আর স্কোয়ার। দেখো তো ভাইয়া, একটা পিডি স্কোয়ার আর এই যে দেখো একটা পিডি স্কোয়ার, কয়টা হয় বলো তো, 2টা পিডি স্কোয়ার, আর একটা কিউডি স্কোয়ার, আর এই যে দেখো একটা কিউডি স্কোয়ার, কয়টা হয়, 2টা কিউডি স্কোয়ার। এখন আমি জাস্ট কমন নিলেই আমার প্রমাণটা হয়ে যাবে। সুতরাং পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার, এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত হয়, পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তো বন্ধুরা দেখছো আমাদের কাছে যেই প্রমাণটা চাইছে, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিডি স্কোয়ার, 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। দেখছো যেটা প্রমাণ চাইছে সেটা কিন্তু চলে আসছিল। যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, তাই আমি প্রুফ লিখে দিব বা প্রমাণিত যে কোনো একটা লিখে দিলেই হবে। তো বন্ধুরা আমার মনে হয় তোমরা এই খ নাম্বারটা বুঝে গেছো, আর ক নাম্বার তো আমি চিত্রতে প্রথমেই বুঝাই দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে দেখো গ নাম্বারটা করাই দিচ্ছি। দেখো বন্ধুরা, গ নাম্বার কি বলছে, যদি পি কিউ কিউ আর ও পি আর যদি সমান হয়, তাহলে আমাকে বলছে প্রমাণ করো যে 4qd স্কোয়ার ইকুয়াল টু 3pq স্কোয়ার। দেখো এখন কিন্তু উদ্দীপকের মধ্যে কিন্তু বাহুগুলো সমান ছিল না, এখন সবগুলো বাহু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো দেখো সবগুলো বাহু যেহেতু সমান হয়েছে, তাহলে আমাকে ফিগারটা ওইভাবেই আঁকতে হবে। দেখো কিউ, এটা হলো পি, এটা হলো আর। এখন আমাকে কিন্তু সবগুলো বাহু সমান বলে দিছে, তার মানে কি, পি কিউ সমান সমান কিউ আর ইকুয়াল টু কি বলো তো, পি আর। এই সবগুলো বাহু সমান বলে দিছে। তো সবগুলো বাহুই দেখো আমি সমান, পি কিউ, পি আর, কিউ আর, এগুলো সব সমান। এখন আমাকে প্রমাণ করতে বলছে 4qd স্কোয়ার ইকুয়াল টু 3pq স্কোয়ার। এখন দেখো কিউডিটাও লাগবে। কিউটি কি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা কি বলতো, একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি মধ্যমা আঁকো, মধ্যমাটাই হবে লম্ব, মধ্যমাটাই কি হবে বলতো, লম্ব হবে। তাহলে এটাই হলো কিউডি। আরেকটা ব্যাপার মনে রাখবা, যে এটা তো তুমি লম্ব আঁকছো, এটা মধ্যমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই কি বলতো, লম্ব। তাইলে এটা কত, 90 ডিগ্রি অবশ্যই, এটাও কত, 90 ডিগ্রি। ওকে, এখন দেখো আমি প্রমাণটা কিভাবে করি, তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, খুবই ইজি লাগবে এবং খুবই সহজ একটা প্রমাণ। দেখো তো এটা কি বলতো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, পি কিউ ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের অপোজিট বাহু কি বলতো, অতিভুজ, এটা হলো পি কিউ। তাইলে ত্রিভুজ পি কিউ ডি,
ত্রিভুজ পি কিউ ডি এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাই এটা সমকোণী ত্রিভুজ হলে কিউডিপি এটা কি বলতো? এটা হলো 90 ডিগ্রি। না, এই কোণটা 90 ডিগ্রি বিধায় এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে, এই যে এটা। তাহলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার মানে কি পি কিউ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি কত? পিডি, প্লাস লম্ব কত? লম্ব হইল কিউডি। তাহলে লম্ব হইল কিউডি এর উপরে স্কয়ার। তাহলে আমি কি লিখলাম? সমকোণী ত্রিভুজ লিখলাম। সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম। পি কিউ স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এতটুকু লেখার পর এখন দেখো আমি এইখানে কিছু ব্যাপার তোমাদেরকে শেখাই। সেটা হলো, আচ্ছা এটা কি মধ্যবিন্দু ছিল না? এই যে ডিটা মধ্যবিন্দু ছিল, তাহলে পিডি আর ডিআর কি সমান? তাহলে পিডি আর ডিআর সমান। এখন দেখো এতটুকু, এই যে পিডি আর ডিআর সমান কেন? কারণ ডিটা মধ্যবিন্দু। এখন তোমাদেরকে আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো পিডি, এই যে পিডি আর ডিআর তুমি যদি যোগ করো, পিডি আর ডিআর যদি যোগ করো তাহলে সম্পূর্ণ কত হয়? পেয়ার হয়। এইটুকু আর এইটুকু যদি যোগ করো তাহলে সম্পূর্ণ পি আর হয়। এখন দেখো এখানে তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো পিডি আছে, আমি পিডি লিখলাম। এইখানে ডিআর কার সমান? ডিআর হলো পিডি এর সমান। ডিআরটা কার সমান? পিডি এর সমান। আর এখানে কত আছে? পি আর। এখন তোমরাই বলো পিডি আর পিডি যোগ করলে কত হয়? 2PD হয়। আর এখানে কত আছে? পি আর। 2টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো তো? 2টা ওই পাশে চলে গেলে, এই 2টা ওই পাশে চলে গেলে কি হাফ হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় পি আর। তাহলে পিডি ইকুয়াল টু কত হয় বলো তো? এই 2টা ওই পাশে চলে গেলে হাফ, এই 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হাফ অফ পি আর হবে। তাহলে পিডি ইকুয়াল টু হাফ পি আর হয়। তাহলে এই পিডি এর মানটা কত বলো তো? হাফ পি আর। পিডি এর মান হাফ অফ পি আর, এটা আমি লিখে দিব। তো দেখো এখানে দেখো বা পি কিউ স্কয়ার, এখানে পিডি এর জায়গায় কত লিখতে পারি? হাফ পি আর। তাহলে পিডি এর জায়গায় হাফ পি আর লিখলাম, ওই যে দেখো এখান থেকে। আর পুরাটার উপরে কি একটা হোল স্কয়ার আছে, আর এই যে দেখো কিউডি এর উপরে স্কয়ার। এখন দেখো এইখানে পি কিউ স্কয়ার হাফ। আচ্ছা বলো তো এই পি আর এর সমান কত বলো তো? পি আর কার সমান? প্রমাণের দিকে তাকায় দেখো, এখানে তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে প্রমাণের মধ্যে কি আছে? পি কিউ আছে। তাইলে আমি এই পি আর এর জায়গায় আমি কত লিখতে পারি? পি কিউ লিখতে পারি। এই পি আর কার সমান? পি কিউ এর সমান। তাহলে এই পি আর এর জায়গায় আমি কত লিখতে পারি? পি কিউ লিখতে পারি। তো আমি তাই করলাম। আর পুরোটার উপরে কি হোল স্কয়ার আছে, তাহলে পি আর এর জায়গায় জাস্ট আমি পি কিউ লিখলাম, কারণ পি আর আর পি কিউ কি সমান? পি আর আর পি কিউ কি সমান? তাহলে পি আর এর জায়গায় আমি পি কিউ লিখলাম, আর পুরোটার উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিলাম। আর এখানে কত? কিউডি এর উপরে স্কয়ার। এখন দেখো এইখানে পি কিউ স্কয়ার, ভাইয়া এখানে এই স্কোয়ারটা যদি 1 এর উপরে ফেলে তাহলে 1 হয়, এই স্কোয়ারটা যদি 2 এর উপরে পড়ে তাহলে 4 হয়, এই স্কোয়ারটা যদি পি কিউ এর উপরে পড়ে তাহলে পি কিউ স্কোয়ার। আর এখানে কত বলো তো? কিউডি এর উপরে স্কোয়ার। এখন আমাকে যা করতে হবে তা হইল এইখানে বা পি কিউ স্কোয়ার আছে, বলো তো এই পি কিউ স্কোয়ার 1/4 পি ইন্টু পি কিউ স্কোয়ার, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি পি কিউ স্কোয়ার বাই 4। আর এখানে কত আছে? কিউডি স্কোয়ার। এখন আমি পি কিউ স্কোয়ার আছে লিখলাম, এতটুকুর চিহ্ন কি বলো তো? প্লাস। এটা এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে প্রক্ষান্তর করলে। তাহলে পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কিউডি স্কোয়ার। এখন আমি একটু লসাগু করি, লসাগু করলে কত হয়? 4। তাহলে লসাগু করলে 4 হয়, তাহলে এটা কত হয়? 4 পি কিউ স্কোয়ার। আর এটা লসাগু করলে, এটা যদি 4 কেটে দাও তাহলে কত হয়? শুধু পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এখানে কত? কিউডি স্কোয়ার। এখন এইখানে 4টা পি কিউ স্কোয়ার থেকে একটা পি কিউ স্কোয়ার গেলে কয়টা থাকে? 3টা পি কিউ স্কোয়ার। আর এখানে হলো 4, নিচে থাকবে 4, আর এটা হলো কিউডি স্কোয়ার। এখন দেখো কিউডি এর নিচে একটা 1 আছে না? এবার আর গুণন করে ফেলো। আর গুণন করলে কত হয় বলো তো? আর গুণন করলে হয় 3 পি কিউ স্কোয়ার, আর এই 4টা আর গুণন হয়ে ওই পাশে চলে যাবে, তাহলে কত হবে? 4 কিউডি এর উপরে স্কোয়ার। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু প্রমাণটা খুব সুন্দর করে চলে আসছে।
কত আসছে বলো তো? আমি একটু এদিকে সুন্দর করে লিখে দিই। এদিকে যদি লিখি তাহলে কত হয় বলো তো? 3pq² ইকুয়াল টু এটা কত বলো তো? 4qd²। এটাই তো তোমার কাছে প্রমাণটা চাইছে। দেখতে পাচ্ছ এই যে 4qd² ইকুয়াল টু 3pq²। হয়তো একটু আগে পরে এদিকে আছে সমস্যা, এতটুকু সমান এতটুকু তো। আচ্ছা, প্রমাণের মতো করেই লিখে দিই। এটা যেই কথা এটা কিন্তু একই কথা। তারপর আমি প্রমাণের মতো করে একটু সুন্দর করে লিখে দিই 4qd² ইকুয়াল টু 3pq²। ব্যাস, তোমরা লাস্টে দিয়ে সুন্দর করে লিখে দিবা প্রমাণিত। যদিও একটু নিচে লেখা দরকার ছিল, জায়গা থাকার কারণে আমি এখানে লিখলাম। তো বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই যে আমি যে সৃজনশীলটি করাইলাম, টোটাল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম জ্যামিতি, এটা তোমরা মনে হয় খুব ভালো করে বুঝছো। যারা এই পর্বটি দেখতেছো এবং দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।